এবার আমরা জাইলেম সম্পর্কে বিস্তারিত জানব। জাইলেম সম্পর্কে বইয়ে কি বলা হচ্ছে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব। লক্ষ্য করো জাইলেম সম্পর্কে বইয়ে কি বলা হচ্ছে। জাইলেম দুই ধরনের, সেগুলো হচ্ছে প্রাথমিক জাইলেম এবং গৌণ জাইলেম। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে বলা হয় প্রাথমিক জাইলেম। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে বলা হয় প্রাথমিক জাইলেম। আগে বুঝতে হবে প্রোক্যাম্বিয়াম কি। তোমরা মনে রাখবে, একটা গাছ যখন জন্ম নেয় গাছের শরীরে 3 ধরনের ভাজক টিস্যু থাকে। এই 3 ধরনের ভাজক টিস্যু বিভাজিত হয়ে গাছের শরীরে সব কিছু তৈরি করে। তোমরা জানো ভাজক টিস্যু বিভাজন করতে পারে। গাছের 3 ধরনের ভাজক টিস্যুর মধ্যে একটা নাম হচ্ছে প্রোটোডার্ম। প্রোটোডার্ম বিভাজিত হয়ে গাছের ত্বক তৈরি করে। গাছের ত্বক তৈরি হয় প্রোটোডার্ম থেকে। প্রোক্যাম্বিয়াম নামের আরও এক ধরনের ভাজক টিস্যু থাকে, যেখান থেকে গাছের জাইলেম এবং ফ্লেম তৈরি হয়। মানে গাছের শরীরের এক ধরনের ভাজক টিস্যু নাম হচ্ছে প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম একটা ভাজক টিস্যুর নাম। এটা বিভাজিত হয় গাছের জাইলেম ফ্লেম তৈরি হয়। এবং গ্রাউন্ড মেরিস্টেম নামের আরেক ধরনের ভাজক টিস্যুর বিভাজনের ফলে গাছের গ্রাউন্ড টিস্যু তৈরি হয়। গ্রাউন্ড টিস্যু হয়তো এখন বুঝবে না তোমরা, পরে আমরা এটা বুঝবো। তো যাই হোক, তোমরা মনে রাখবে এই প্রোক্যাম্বিয়াম হচ্ছে একটা ভাজক টিস্যু। এই ভাজক টিস্যুর বিভাজনের ফলে গাছের জাইলেম তৈরি হয়। এই জাইলেমটাকে বলা হয় প্রাথমিক জাইলেম। মানে গাছের জন্মের সময় যে জাইলেমটা তৈরি হয়, গাছের একদম শুরুতেই যে জাইলেমটা তৈরি হয় সেটাকে বলা হয় কিন্তু প্রাথমিক জাইলেম। তারপরে বলা হচ্ছে গাছের যখন গৌণ বৃদ্ধি হয়, বুঝছো, গাছের যখন গৌণ বৃদ্ধি হয়, প্রাথমিক বৃদ্ধি শেষে যখন গৌণ বৃদ্ধি হয়, তখন যে জাইলেমের সৃষ্টি হয় তাকে বলা হয় গৌণ জাইলেম। এখন এই জায়গায় তো তোমাদের একটা কনফিউশন হবে যে স্যার গৌণ বৃদ্ধি কি, প্রাথমিক বৃদ্ধি কি। দেখো, গাছ শুধু লম্বা হচ্ছে, এটার নাম হলো গাছের প্রাথমিক বৃদ্ধি। গাছ যখন মোটা হতে শুরু করে না, এটাকে বলা হয় গাছের গৌণ বৃদ্ধি। আবার বুঝো, গাছ যখন লম্বা হতে থাকে এটা গাছের প্রাথমিক বৃদ্ধি, আর গাছ মোটা হতে থাকে এটা হলো গাছের গৌণ বৃদ্ধি। এখানে আরও ডিটেলস বেশ কিছু আছে, ওদিকে যাচ্ছে না, জাস্ট সিম্পলি এভাবে মনে রাখবে। গাছ লম্বা হচ্ছে প্রাথমিক বৃদ্ধি, মোটা হচ্ছে গৌণ বৃদ্ধি। গাছ লম্বা হওয়ার সময় যে জাইলেম তৈরি হয় তাকেই বলা হবে প্রাথমিক জাইলেম। আর গাছ মোটা হলে আরও জাইলেম তৈরি হবে, সেই জাইলেমগুলোকে আমরা বলবো হচ্ছে গৌণ জাইলেম। কঠিন লাগতে পারে, আবার বোঝো, গাছ যখন শুধু কচি গাছ বড় হচ্ছে, আস্তে আস্তে লম্বা হচ্ছে, তখন গাছের গায়ে যে জাইলেমটা আমরা দেখবো না, ওটাই হলো প্রাথমিক জাইলেম। আর গাছ মোটা হলে গাছের মধ্যে তো জাইলেমের সংখ্যা বাড়বে নিশ্চয়ই, সেই জাইলেমকে আমরা বলবো হলো গৌণ জাইলেম। আমি একটু পর তোমাদেরকে ছবি এঁকে ব্যাপারটা দেখাচ্ছি। দেখো, ছবি এঁকেই তোমাদেরকে ব্যাপারটা দেখায়। দেখো, একটা গাছ দেখায় তোমাদের। এই যে এই গাছটা, এই গাছটা সবে জন্ম নিয়েছে, লম্বা হচ্ছে, শুধু চিকন এবং লম্বা হচ্ছে। এই গাছটা চিকন এবং লম্বা হচ্ছে, গাছের শেকড়িটা, এগুলো হচ্ছে গাছের বায়বীয় অংশ, পাতা টাতা। গাছটা এই মুহূর্তে দেখো শুধু চিকন হচ্ছে এবং লম্বা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। গাছের এই টাইপের বৃদ্ধিকে বলা হয় কিন্তু গাছের প্রাথমিক বৃদ্ধি। গাছ চিকন এবং লম্বা হচ্ছে, এটাকে আমরা বলবো হলো প্রাথমিক বৃদ্ধি। গাছের এই বৃদ্ধি হওয়ার প্রক্রিয়াটাকে কিন্তু আমরা বলবো হলো প্রাথমিক বৃদ্ধি। ভালো করে মনে রেখো, প্রাথমিক বৃদ্ধি। গাছ চিকন লম্বা হচ্ছে, শুধু উপরের দিকে উঠে যাচ্ছে, গাছের এই বৃদ্ধিটাকে কিন্তু আমরা বলবো হলো প্রাথমিক বৃদ্ধি। এই সময় গাছের ভেতরে যে জাইলেমগুলো আমরা দেখব, এই সময় গাছের ভেতরের দিকে যে আমরা জাইলেমগুলো দেখব, গাছের যখন প্রাথমিক বৃদ্ধি চলছে সেই সময় গাছের ভেতরে যে আমরা জাইলেমগুলোকে দেখছি, এই জাইলেমগুলোকে আমরা বলবো হলো প্রাথমিক জাইলেম। এই জাইলেমের নাম হলো প্রাথমিক জাইলেম। এই জাইলেমের নামই হচ্ছে প্রাথমিক জাইলেম। আশা করি তোমরা বুঝছো, গাছের প্রাথমিক বৃদ্ধি যখন হয়, গাছ যখন চিকন লম্বা হয়, এই সময় গাছের ভেতরে যে জাইলেমগুলো আমরা দেখি তাদের নামই হলো প্রাথমিক জাইলেম। এবার দেখো, গাছের গৌণ বৃদ্ধি হবে, অর্থাৎ গাছ মোটা হওয়া শুরু করবে। এবার গাছ মোটা হওয়া শুরু করেছে। এই যে এই গাছ অনেক মোটা হচ্ছে, দেখো অনেক মোটা, অনেক ডাল পাতা হয়ে গেছে, গাছটা অনেক মোটা হচ্ছে, তাই না? এই যে এই গাছটা অনেক মোটা হতে শুরু করেছে। গাছের এরকম মোটা হওয়ার প্রক্রিয়াকে কিন্তু বলা হয় গৌণ বৃদ্ধি। গাছের মোটা হওয়ার এই প্রক্রিয়াটাকে কিন্তু বলা হয় গৌণ বৃদ্ধি। গাছ যখন মোটা হয়ে যায় এই প্রক্রিয়াটাকে বলা হয় কিন্তু গৌণ বৃদ্ধি। গৌণ বৃদ্ধি মানে হচ্ছে গাছ প্রশস্ত হওয়া, ঠিক আছে?
তখন গাছের ভেতরে আমরা বেশ কিছু জাইলেম দেখি। তখন আমরা গাছের ভেতরে অনেক ধরনের জাইলেম দেখি। প্রাথমিক জাইলেম তো থাকেই, প্রাথমিক জাইলেম তো আছে এই যে কেন্দ্র বরাবর, প্রাথমিক জাইলেম তো আছে, সঙ্গে আমরা আরো এক ধরনের জাইলেম দেখি, সঙ্গে আমরা আরো এক ধরনের জাইলেম দেখি। এই জাইলেমটার কথা ভাবো। এই জাইলেমটার কথা ভাবো। এবার তোমরা কনসেপ্টটা বুঝতে পারছো? গাছ যখন মোটা হয়, গাছের গৌণ বৃদ্ধি হয়, তখন গাছে তো প্রাথমিক জাইলেম থাকেই, আরও কিছু জাইলেম এক্সট্রা করে পাওয়া যায়। সেই জাইলেমগুলোকে বলা হয় কিন্তু গৌণ জাইলেম। তাহলে যে এই জাইলেমগুলোর নামই হচ্ছে গৌণ জাইলেম। গৌণ জাইলেম। এবং কেন্দ্রতে যে জাইলেমটা আছে তার নাম হলো প্রাথমিক জাইলেম। এটার নাম হলো প্রাথমিক জাইলেম। আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছ। গাছ যখন সবে তৈরি হয়, গাছ যখন লম্বা হতে শুরু করে, এটার নাম প্রাথমিক বৃদ্ধি। প্রাথমিক বৃদ্ধির সময় গাছের ভেতরে যে জাইলেম আমরা দেখি তার নাম প্রাথমিক জাইলেম। গাছ যখন মোটা হতে শুরু করে, এই প্রক্রিয়ার নাম হলো গাছের গৌণ বৃদ্ধি। গৌণ বৃদ্ধি যখন হয়, গাছে আরও কিছু এক্সট্রা জাইলেম তৈরি হয়, সেই জাইলেমগুলোকে বলা হয় গৌণ জাইলেম। তখন প্রাথমিক জাইলেম থাকেই, সঙ্গে আরও গৌণ জাইলেম থাকে। গৌণ জাইলেমগুলো যত আস্তে আস্তে বাড়ে, তত কিন্তু গাছের কাঠের পরিমাণ বাড়ে। কাঠের ভেতর দিয়ে যেহেতু জাইলেম থাকে, তাহলে কাঠ বাড়বে মানে জাইলেম বাড়বে, জাইলেম বাড়বে মানে কিন্তু কাঠ বাড়বে। আরও কিছু কথাবার্তা এখানে বলা আছে, এগুলো একটু পড়ি আমরা। দেখো, প্রাথমিক জাইলেম আবার দুই ধরনের। প্রাথমিক অবস্থায় এটাকে বলা হয় প্রোটোজাইলেম, প্রাথমিক অবস্থায় এটাকে বলা হয় প্রোটোজাইলেম, এবং পরিণত অবস্থায় এটাকে বলা হয় মেটাজাইলেম। বুঝছো? প্রাথমিক জাইলেম আবার দুই প্রকার, প্রোটোজাইলেম আর মেটাজাইলেম। বলা হচ্ছে মেটাজাইলেমের অভ্যন্তরীণ গহ্বরটা বেশি ফাঁকা। ঠিক আছে, এগুলোর মানে কি একটু বুঝাই আমি তোমাদের। এ পাশে আরেকটা ছবি আঁকি, এ পাশে আরেকটা ছবি আঁকি। তোমরা লক্ষ্য করো, আবার একটা গাছের ছবি এঁকে তোমাদেরকে প্রোটোজাইলেম আর মেটাজাইলেমটা বোঝায়। ধরা যাক এটা হলো একটা গাছ, এইগুলা হচ্ছে ডালপালা, পাতা, এটা হচ্ছে গাছের শেকড়। যাই হোক, এবার তোমরা জাইলেমের দিকে লক্ষ্য করো সবাই। জাইলেমটা কি করছে দেখো। গাছের একদম কেন্দ্র বরাবর এই যে সরু যে জাইলেমটা, এই জাইলেমটাই কিন্তু আগে তৈরি হয়, অনেক সরু, মোটামুটি সরু, আগে তৈরি হয়েছে এরকম একটা জাইলেম। ভেতরে কিন্তু ফাঁকা জায়গা খুব কম। এই জাইলেমটাকে বলবো আমরা হলো প্রোটোজাইলেম। এই জাইলেমটাকে আমরা বলবো হলো প্রোটোজাইলেম। যে জাইলেমটা আগে তৈরি হবে, ভেতরটা একটু বেশি সরু হবে, তার নাম হলো প্রোটোজাইলেম। পরবর্তীতে যে জাইলেমটা তৈরি হবে, যার ভেতরটা বেশি ফাঁকা হবে, তার নাম হবে মেটাজাইলেম। একটু লক্ষ্য করো, এই জাইলেমটা মনে করো পরবর্তীতে তৈরি হলো, যার ভেতরটা দেখো অনেক বেশি ফাঁকা। বুঝছো? এর ভেতরটা কিন্তু বেশি ফাঁকা। একটু ডট ডট দেই। চিকন যে জাইলেমটা তার নাম হলো প্রোটোজাইলেম, আর মোটা যে জাইলেমটা তার নাম হলো মেটাজাইলেম। এই মোটা জাইলেমের নাম হলো মেটাজাইলেম। মোটা জাইলেমের নাম হলো মেটাজাইলেম। মনে রাখা খুবই ইজি। প্রোটোজাইলেম হচ্ছে ছোট,
প্রোটোজাইলেম হচ্ছে ছোট, চিকন যে জাইলেমটা, প্রোটো থেকে তোমরা মনে রাখবে হলো ছোট, চিকন জাইলেমের নাম হচ্ছে প্রোটোজাইলেম। আর এই যে মোটা যে জাইলেমটা, মোটা যে জাইলেম তার নামই হলো মেটাজাইলেম। ঠিক আছে, খুবই ইজি। চিকন জাইলেমের নাম হলো প্রোটোজাইলেম, মোটা জাইলেমের নাম হলো মেটাজাইলেম। চিকন জাইলেমের নাম হলো প্রোটোজাইলেম, মোটা জাইলেমের নাম হলো মেটাজাইলেম। চিকন জাইলেমের নাম হচ্ছে প্রোটোজাইলেম, মোটা জাইলেমের নাম হলো মেটাজাইলেম। এভাবে মনে রেখো, তাহলেই হবে। এই হচ্ছে প্রোটোজাইলেম এবং মেটাজাইলেমের কনসেপ্ট। তাহলে আমরা জাইলেমের দুই রকম ক্লাসিফিকেশন পড়লাম। উৎপত্তির ভিত্তিতে আমরা দেখলাম জাইলেম দুই প্রকার। গাছ যখন লম্বা হচ্ছে তখন যে জাইলেম গাছের মধ্যে তৈরি হচ্ছে তার নাম হলো প্রাথমিক জাইলেম, এবং গাছ যখন মোটা হচ্ছে, গৌণ বৃদ্ধি হচ্ছে গাছের, তখন গাছের গায়ে যে জাইলেমগুলো আমরা দেখতে পাচ্ছি তাদের নাম হলো গৌণ জাইলেম। ওকে, আবার আমরা দেখছি চিকন জাইলেমের নাম হলো প্রোটোজাইলেম, মোটা জাইলেমের নাম হচ্ছে মেটাজাইলেম। এইগুলো তো এখানে লেখা ছিল, সব আমরা বুঝছি না। লাস্টে কি লেখা আছে একটু দেখো। জাইলেমে কয়েক ধরনের কোষ থাকে, যেমন ট্রাকিড থাকে, ভেসেল থাকে, জাইলেম প্যারেনকাইমা থাকে এবং জাইলেম ফাইবার থাকে। এগুলো সম্পর্কে আমরা ইতোমধ্যেই জেনেছি না বলো? এগুলো সম্পর্কে কিন্তু আমরা ইতোমধ্যেই জেনেছি। তারপরও এদের নিয়ে বিস্তারিত আলোচনা আছে, আমরা সেগুলো এবার জানবো। এবার আমরা জাইলেমের একটা সদস্য ট্রাকিড নিয়ে আলোচনা করব। আমরা ইতোমধ্যে ট্রাকিড সম্পর্কে অল্প জেনেছি। ট্রাকিড এক ধরনের সরু সরু নল, যে নলের মাধ্যমে পানি পরিবাহিত হয়, এটা জাইলেমের অংশ। ট্রাকিড সম্পর্কে বইয়ে কি কি বলা আছে, বই থেকে একটু আমরা বোঝার চেষ্টা করি। বলা হচ্ছে ট্রাকিডগুলো লম্বা কোষ, এদের প্রান্তদ্বয় সরু এবং সূচালো। এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটু মনে রাখতে হবে। ট্রাকিড লম্বা কোষ, এর প্রান্তগুলো সরু এবং সূচালো। আমি একটু ছবি এঁকে তোমাদের দেখাই। ট্রাকিডের একটা ছবি এঁকে তোমাদেরকে দেখাই। ধরা যাক এটা হচ্ছে একটা ট্রাকিড, সরু, দেখো সরু লম্বা। এই তো ট্রাকিডের শেপ অনেকটা এরকম হয়, সরু লম্বা, প্রান্তগুলো কিন্তু সূচালো হবে, প্রান্তগুলো কিন্তু সূচালো হবে। দেখো এই মাথাটা সূচালো, এই মাথাটাও সূচালো। এবং প্রাচীরের মধ্যে লিগনিন জমা হবে, হয়ে প্রাচীরটা হবে অত্যন্ত পুরু। প্রাচীরে লিগনিন জমা হবে এবং প্রাচীরটা হয়ে যাবে খুব পুরু। আমি একটু পুরু করে দিই প্রাচীর, প্রাচীর আর একটু পুরু করে দিই। দেখো প্রাচীরটা আর একটু পুরু করে দিচ্ছি। প্রাচীরে লিগনিন নামক একটা পদার্থ জমা হবে, হয় প্রাচীরটা হয়ে যাবে বেশ পুরু। প্রাচীরে লিগনিন নামক একটা পদার্থ জমে প্রাচীরটা হবে পুরু। দেখো এই যে পুরো প্রাচীর বিশিষ্ট ট্রাকিড। ওকে, একটু সময় লাগলো, সরি। এই তো এরকম আসলে ট্রাকিডের শেপ। বলা হচ্ছে প্রাচীরে লিগনিন জমা হয়, প্রাচীর পুরো হয়ে যায়। লিগনিন পদার্থটার নাম তোমরা একটু মনে রাখতে পারো। কি জমা হয়? লিগনিন জমা হয়। লিগনিন পদার্থটার নাম একটু মনে রাখবে। অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়, এটার মানে কি? মানে ভেতরে কিছুই ফাঁকা থাকে না, সব বন্ধ হয়ে যায় ভেতরে। ভেতরের গহ্বরটা বন্ধ হয়ে যায়, ভেতর আর গহ্বরে ফাঁকা থাকে না, পদার্থ জমে এখানে। ঠিক আছে, ভেতরে আর কোনো ফাঁকা জায়গা থাকছে না। ঠিক আছে, আমি যদি বৈশিষ্ট্যগুলো একটু লিখে দিই, দেখো সরু প্রান্ত, সরু প্রান্ত, তারপরে দেখো অভ্যন্তরীণ গহ্বর বন্ধ, অভ্যন্তরীণ গহ্বর বন্ধ। ঠিক আছে, এবার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো, কি থাকবে? জোড়া কূপ থাকবে। এর কি থাকবে? জোড়া কূপ থাকবে, এবং এই জোড়া কূপ দিয়েই এদের পানি চলাচল করবে। পানি কিভাবে চলাচল করে পরে আমি তোমাদেরকে বলছি। জোড়া কূপ ব্যাপারটা কি, কূপ ব্যাপারটা কি একটু দেখো। এদের কোষপ্রাচীরে এরকম ছিদ্র থাকবে। দেখো ট্রাকিডের কোষপ্রাচীরে অনেক ছিদ্র, এই ছিদ্রগুলোকেই বলা হয় কূপ। ছিদ্রগুলোকে বলা হবে কূপ। কূপ দীর্ঘও হবে, একটু বানানটা মনে রাখতে হবে, কূপ বা পিট। ঠিক আছে, আর একটা লেভেলিং করে দিই, সেটা হচ্ছে কোষপ্রাচীরে লিগনিন। কোষপ্রাচীর মোটা তো,
তাই লিখে ফেলি কোষ প্রাচীরে লিগনিন। কোষ প্রাচীরে লিগনিন থাকে। এই তো এই ছবিটা কিন্তু পরীক্ষায় আসে যে একটা ট্রাকিডের ছবি আঁকো, খুবই ইজি ছবি, এটা এঁকে দিলে কিন্তু তোমরা পুরো নাম্বার পেয়ে যাবে। এবার খুব গুরুত্বপূর্ণ একটা কথা, দেখো এটা একটা নল, এই নলের ভেতর দিয়ে পানি পরিবহন হওয়ার কথা, কিন্তু নলের ভেতরটা ফাঁকা থাকে না, যে কোনো নলের ভেতরে ফাঁকা থাকে না, কিন্তু এখানে কি বলা হচ্ছে অভ্যন্তরীণ গহ্বর বন্ধ, নলের ভেতরটা ফাঁকা নয়, তাহলে এর ভেতর দিয়ে পানি পরিবহন হবে কিভাবে? বলা হচ্ছে যেহেতু অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়, ফলে পানি চলাচল হয় পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে, পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে পানি পরিবহন হয়। এই কথাটা আমাদের প্রত্যেকের বুঝতে হবে, পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে কিভাবে পানি পরিবহন হয়। বা সবাই লক্ষ্য করো, আমি একটা গাছ এঁকে গাছের ভেতরে দেখাই ট্রাকিডের অবস্থা। ধরা যাক এটা একটা গাছ, এগুলো হচ্ছে গাছের বায়বীয় অংশ, ডালপাতা, এখানে শেকড় থাকবে, থাকুক। ওকে, ট্রাকিড এবার দেখো, ট্রাকিডটা তোমরা এবার দেখো। ধরা যাক এখানে একটা ট্রাকিড আছে, ট্রাকিড এইরকম সরু সুচালু, এখানে আরেকটা ট্রাকিড আছে, এখানে আরেকটা ট্রাকিড আছে, এখানে আরেকটা ট্রাকিড আছে, এখানে একটা ট্রাকিড, এখানে একটা ট্রাকিড, এখানে একটা ট্রাকিড, অনেক ট্রাকিড দিলাম, ঠিক আছে? অনেক ট্রাকিড আছে গাছের ভেতর দিয়ে। এই ট্রাকিডগুলোর ভেতর দিয়েই তো পানি পরিবহন হতে হবে। কিভাবে হবে তোমাদের বোঝাচ্ছি পুরো থিওরি। ট্রাকিডের ভেতরটা ফাঁকা নয়, এখানে কি আছে, অনেক ছিদ্র আছে, এখানে অনেক ছিদ্র আছে, ছিদ্রগুলো দেখাই, ছিদ্রগুলোকে বলা হয় কূপ। এই যে ছিদ্রগুলা ট্রাকিডের গায়ে, এই ছিদ্রগুলোর নাম হলো কূপ। ঠিক আছে, পানি তাহলে পরিবহন হবে কিভাবে সেটা একটু তোমরা বোঝো। পানির কালার দিয়ে নীল, ওকে। দেখো এবার পানি শোষণ হলো, মনে করো পানি শোষণ হলো, যেহেতু ভেতর দিয়ে পানি যাতায়াত করতে পারবে না, পানি এদিক দিয়ে এই যে এই কূপ দিয়ে বের হবে, কূপ দিয়ে বের হয়ে পাশাপাশি এখানে চলে আসবে পানিটা, পাশে মনে হয় আরেকটা ট্রাকিড থাকবে, তারপর পানিটা এদিক দিয়ে এখানে চলে আসবে, তারপরে পানিটা মনে করে এদিক দিয়ে এখানে চলে যাবে, তারপর এদিক দিয়ে এখানে যাবে, তারপর পানিটা মনে করে এদিক দিয়ে এখানে চলে যাবে, তারপর এদিক দিয়ে এখানে চলে যাবে। বুঝতে পারছো পানিটা তাহলে কিভাবে যাবে? সোজা রাস্তায় পানি যেতে পারবে না কিন্তু, বুঝতে পারছো? কারণ নলের ভেতরটা তো বন্ধ, পাশাপাশি জোড়া কূপের ভেতর দিয়ে পানি যাতায়াত করবে। এখান থেকে পানি এখানে যাবে, পানি এখান থেকে এখানে যাবে, পানি এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এভাবে পানি যাতায়াত করবে। পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে পানি যাচ্ছে, দেখো এই যে এই কূপ থেকে পানিটা এই কূপে চলে যাচ্ছে, পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে পানি পরিবহন বলতে আসলে এই জিনিসটা বোঝাচ্ছে, বুঝছো? এভাবে আস্তে আস্তে নিচ থেকে উপরের দিকে পানি উঠে যায়। ট্রাকিড নামের নলটা আসলে এভাবে পানি পরিবহন করে, এটা আশা করি আমরা বুঝছি। তারপরে ট্রাকিডের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলা আছে, এগুলো আমরা একটু বুঝবো। ট্রাকিডের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে কিছু এখানে, সেগুলো আমরা একটু বুঝবো। দেখো কি বলা হচ্ছে, প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হতে পারে। ট্রাকিডের যে প্রাচীরটা থাকে সেই প্রাচীরের পুরুত্ব নানান রকম হতে পারে, বলয় আকার হতে পারে, সর্পিল আকার হতে পারে, সোপান আকার হতে পারে এবং জালিকাকার হতে পারে। এই পেজে তো দেখানো সম্ভব না, আমি পরের পেজে গিয়ে তোমাদেরকে দেখাই। দেখো ট্রাকিডের যে প্রাচীরটা সেটা নানানভাবে পুরু হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু একটু লক্ষ্য করো। ট্রাকিড আগে দেখাই, ধরা যাক এটা একটা ট্রাকিড, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ট্রাকিড, এটা আরেকটা ট্রাকিড, এটা আরেকটা ট্রাকিড, চারটা হলো, আরেকটা দিই, এটা আরেকটা ট্রাকিড। এই ট্রাকিডের প্রাচীরগুলো নানান রকম হতে পারে, নানানভাবে পুরু হতে পারে। কি কি বলা হচ্ছে? প্রথমে বলা হচ্ছে বলয় আকার। ট্রাকিডের প্রাচীরটা কিভাবে পুরু? বলয় আকার ভাবে পুরু। এটা একটু তোমাদেরকে আমি বুঝাই, এখানে আমি দেখাবো বলয় আকার। বলয় আকারটা কেমন হবে দেখো,
বলয় আকার। ট্রাকিডের প্রাচীরে বলয় দেখা যাবে এরকম। বুঝছো? ট্রাকিডের প্রাচীরে বলয় দেখা যাবে, ট্রাকিডের প্রাচীরে এরকম করে বলয় দেখা যাবে। এই বলয় আকারভাবে ট্রাকিডের যে কোষ প্রাচীরটা সেটা পুরু হতে পারে, এরকম একটা হতে পারে, এটার কথা আমরা জানলাম। তারপরে কি বলা আছে দেখো, সর্পিল আকার। সর্পিল আকার, সর্পিল আকার, সর্পিল আকার। সর্পিল আকার মানে বুঝো সাপের আকার, সাপের মতো, সাপের মতো পেঁচানো হবে। দেখো দেখো ট্রাকিডের যে প্রাচীরটাতে, প্রাচীরটা কিভাবে পুরো সাপের মতো করে পেঁচানো পেঁচানো, সাপের মতো করে পেঁচানো পেঁচানো ভাবে লিগনিন জমা হয়েছে। এখানে লিগনিনগুলো কেমনে জমা হয়েছে বলো, বলয়ের মতো। কোষ প্রাচীরে লিগনিন জমা হয়েছে বলয়ের মতো করে, আর এখানে দেখো কোষ প্রাচীরে লিগনিন জমা হয়েছে সাপের মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে। বুঝছো? এই জন্য এটাকে বলছি আমরা সর্পিল আকার ভাবে পুরু। তারপরে এখানে কি লেখা আছে একটু দেখো, সোপান আকার। সোপান শব্দের মানে কিন্তু হচ্ছে মই, সোপান আকার। সোপান আকার মানে হচ্ছে মইয়ের মতো, সোপান আকার মানে হচ্ছে মইয়ের মতো। লিগনিনগুলো জমা হবে দেখে মনে হবে লিগনিন একটা সিঁড়ি বা মই গঠন করেছে। সোপান মানে হলো সিঁড়ি বা মই। লিগনিনগুলো কিভাবে জমা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, মইয়ের মতো করে আকার করে এরা জমা হয়েছে লিগনিন। লিগনিনগুলো জমা হয়েছে মইয়ের মতো করে, মইয়ের মতো করে জমা হয়েছে বলে এটাকে আমরা বলছি কিন্তু সোপান আকার। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে দেখো তো, সোপান আকারের পরে রয়েছে জালিকাকার। জালিকাকার, জালিকার মতো বা জালের মতো করে থাকবে। ট্রাকিডের গায়ে লিগনিন জমা হবে, লিগনিনগুলো কেমনে থাকবে বলো, জালের মতো। কোষ প্রাচীরটা মোটা হবে, কোষ প্রাচীরটার মোটা স্তরগুলো কেমন হবে দেখতে, জালের মতো। এর কোষ প্রাচীরটা দেখতে আমরা দেখবো অনেকটা জালের মতো। কোষ প্রাচীরে লিগনিন জমা হয়েছে কেমনে রয়েছে লিগনিনগুলো বলো, জালের মতো করে রয়েছে এরা। কোষ প্রাচীরের গায়ে লিগনিন জমা হয়ে আছে, এরা জালের মতো করে আছে। ঠিক আছে, এরপরে কি আছে বলা একটু দেখো তো, বলা আছে কিন্তু কূপাঙ্কিত, কূপের মতো করে থাকবে, মানে কূপ থাকবে, সহজ কথা। কূপাঙ্কিত, কূপ থাকবে, এই যে কূপ, কূপ, কূপ থাকবে, এই তো। তাহলে দেখো নানান রকম ট্রাকিড আমরা দেখতে পাই। দেখছো বইয়ের লাইনগুলো ছিল, শব্দগুলো ছিল, সেগুলো তোমরা কিন্তু আশা করি ভিজুয়ালাইজ করতে পারছো। এখন কিন্তু বুঝতে আর অসুবিধা হবে না। ট্রাকিডের গায়ে তো লিগনিন জমা হবে আমরা জানি, লিগনিন সমানভাবে জমা নাও হতে পারে, কোষ প্রাচীর সমানভাবে মোটা নাও হতে পারে। কখনো দেখা যাবে লিগনিনগুলো বলয়ের মতো করে জমা হয়েছে, কখনো ওরা পেঁচানো পেঁচানো সাপের মতো করে। সর্পিল মানে হলো সাপ, সর্পিল মানে হলো সাপ। লিগনিনগুলো সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে জমে আছে। সোপান, সোপান মানে হলো সিঁড়ি বা মই, মইয়ের মতো করে বা সিঁড়ির মতো করে রয়েছে। জালিকা বুঝতে পারছো জালের মতো, কূপাঙ্কিত তো এটাও বোঝা যাচ্ছে তাই না? আচ্ছা, এবার আগের জায়গায় ফেরত যাই। ট্রাকিড আমরা কোথায় কোথায় পাবো বলো, ফার্ন বর্গতে পাবো, নগ্নবীজি উদ্ভিদে পাবো এবং আবৃতবীজি উদ্ভিদে পাবো। ট্রাকিডগুলো আমরা কোথায় পাবো, ফার্ন উদ্ভিদে পাবো, নগ্নবীজি উদ্ভিদে পাবো এবং আবৃতবীজি উদ্ভিদ, এই তিনটা জায়গায় আমরা হলো ট্রাকিড পাবো। ঠিক আছে, এগুলো বোঝো তোমরা, ফার্ন কি, নগ্নবীজি কি এবং আবৃতবীজি কি। আমি তোমাদেরকে একটু বুঝাই দিই, সবাই লক্ষ্য করো। ফার্ন কি, ফার্ন বর্গীয় উদ্ভিদ কি, নগ্নবীজি কি এবং আবৃতবীজি কি। ফার্ন বর্গ, ফার্ন বর্গীয় উদ্ভিদ, ফার্ন বর্গীয় উদ্ভিদ কি,
নগ্নবীজি উদ্ভিদ কি এবং হলো আবৃতবীজি উদ্ভিদ কি। ফার্নবর্গীয় উদ্ভিদ কোনগুলা, নগ্নবীজি উদ্ভিদ কোনগুলা এবং আবৃতবীজি উদ্ভিদ কোনগুলা, এটা আমাদের একটু বুঝতে হবে। ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজি উদ্ভিদ এবং আবৃতবীজি উদ্ভিদ, এই তিন ধরনের উদ্ভিদ সম্পর্কে আমরা একটু ধারণা নিব। আমি একটু ছবি দেখাই উদ্ভিদগুলার। তোমরা ঢেঁকি শাক দেখছো, তোমরা বিল্ডিং এর ফাঁকে ফাঁকে ঢেঁকি শাক জন্মে। ঢেঁকি শাকগুলো দেখতে অনেকটা এরকম হয়, তোমরা দেখে থাকবে। এই ঢেঁকি শাক কিন্তু খাওয়া হয়, বাজারে কিনেও পাওয়া যায়। এই ঢেঁকি শাক জাতীয় উদ্ভিদ যারা, এদেরকেই বলা হয় কিন্তু ফার্ন জাতীয় উদ্ভিদ। ঢেঁকি শাক জাতীয় যে উদ্ভিদগুলা, তাদেরকে বলা হয় কিন্তু ফার্ন জাতীয় উদ্ভিদ। এদের মধ্যে কিন্তু আমরা পাবো হচ্ছে ট্রাকিড। ট্রাকিড কিন্তু এই ফার্নবর্গীয় উদ্ভিদের মধ্যে পাওয়া যাবে। নগ্নবীজি বলতে কি বোঝাচ্ছে? কিছু উদ্ভিদ আছে যাদের বীজটা নগ্ন অবস্থায় থাকে। নগ্নবীজিদের বীজটা যেহেতু উন্মুক্ত অবস্থায় থাকে, এজন্য এদেরকে কিন্তু ব্যক্তবীজীও বলা হয়। নগ্নবীজি এর আরেকটা নাম হচ্ছে ব্যক্তবীজি। ব্যক্ত মানে কিন্তু উন্মুক্ত করা বা বাইর করা, বাইরে বের করা, বুঝছো? এদের বীজটা উন্মুক্ত অবস্থায় থাকে, বাইরে থেকে বীজ দেখা যায়। ব্যক্তবীজি আমি ছবি এঁকে তোমাদের দেখাবো, আরো ভালো বুঝতে পারবে। আবৃতবীজি কারা? আমাদের আশপাশে যত পরিচিত উদ্ভিদ আছে সবাই মোটামুটি আবৃতবীজি। এদের বীজটা ফল দ্বারা আবৃত থাকে, বীজ ভেতরে থাকে, বীজ বাইরে থেকে দেখে বোঝা যায় না। যেহেতু বীজটা ভেতরের দিকে গোপন থাকে, তাই এদেরকে বলা হয় গুপ্তবীজি। গুপ্তবীজি, এই শব্দগুলি একটু মনে রেখো। আমি এবার আবৃতবীজি থেকেই শুরু করি। আবৃতবীজিরা আসলে কেমন, এদের বীজটা কেমন, এদের ফলটা কেমন তোমাদের দেখায়, তাহলে তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আবৃতবীজিদের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে বলা যেতে পারে আমের কথা। আম, কাঁঠাল, লিচু সবাই হলো আবৃতবীজি, বুঝছো? আমরা আম কেমনে দেখি বলো তো? আম অনেকটা এরকম না? আম তো এরকম, তাই না? আম এরকম। আমের ভেতরে আমরা একটা বীজ দেখি, আমের ভেতরে কিন্তু বীজ আছে, এটা হলো আমের বীজ। কিন্তু বীজটাকে তুমি বাইরে থেকে দেখতে পাও না, বীজটাকে বাইরে থেকে দেখা যায় না, কারণ বাইরে ফল রয়েছে। বাইরে কিন্তু আমের ফল রয়েছে, বাইরে কিন্তু আমের ফল রয়েছে। এই অংশগুলোকে তো বলা হয় আমের ফল। যেহেতু বীজ ফল দ্বারা আবৃত, যেহেতু বীজটা চারপাশে ফল দ্বারা আবৃত, তাই এদেরকে কিন্তু বলা হয় আবৃতবীজি। যেহেতু বীজটা গোপনে থাকছে, তাই এদেরকে কিন্তু বলা হয় গুপ্তবীজি। সহজ ব্যাপার না বলো? যদি কোনো উদ্ভিদের ফলের একটা আবরণ থাকে, ফল থাকে, ফলের ভেতরে বীজ থাকে, তখন সেটাকে কিন্তু বলা হচ্ছে আবৃতবীজি বা গুপ্তবীজি। এমনও কিছু উদ্ভিদ আছে যাদের গাছে কোনো ফল থাকে না, সরাসরি বীজ ধরে থাকে। এরকম একটা গাছ দেখায়, সাইকাসের নাম, বুঝছো? এর নাম হলো সাইকাস। সাইকাস গাছের কাহিনী হচ্ছে, সাইকাস গাছে এরকম একটা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারের বিভিন্ন জায়গায় দেখা যাবে, বিভিন্ন জায়গায় এরকম করে বীজ লেগে আছে। এটা একটা বীজ, এটা একটা বীজ, এটা একটা বীজ। এগুলো সরাসরি শুধু বীজ, কোনো ফল নাই। গাছে শুধু বীজ ধরে আছে, সরাসরি কোনো ফল নাই, সরাসরি শুধু বীজ দেখা যাচ্ছে। তুমি দূর থেকে বীজটাকে দেখতে পাচ্ছ, বীজটা নগ্ন অবস্থায় আছে, বীজের চারপাশে ফলের আবরণ নাই। এই জন্য এদেরকে বলি আমরা নগ্নবীজি। বীজটা বাইরে থেকে যেহেতু দেখা যায়, এই জন্য এদেরকে ব্যক্তবীজি বলা হয়। বুঝতে পারছো? এই গাছগুলো খুবই কম। বাংলাদেশে সাইকাস বলে একটা গাছ পাওয়া যায়, যার ফলটা হচ্ছে এরকম, সরি ফলই থাকে না, বীজটা এরকম, বীজটা সরাসরি গাছের মধ্যে ধরে থাকে। আর এই যে আম, কাঁঠাল, লিচু যত গাছ রয়েছে আমাদের, আম, কাঁঠাল, লিচু যত গাছ রয়েছে, আম, কাঁঠাল, লিচু যত গাছ রয়েছে, সবাই কিন্তু হচ্ছে এরকম আবৃতবীজি। তাদের হচ্ছে বীজটা ফল দিয়ে আবৃত। এই তো। তো তুমি মসবর্গীয় ফার্নবর্গীয় উদ্ভিদের মধ্যে ট্রাকিড পাবে, নগ্নবীজি উদ্ভিদের মধ্যে বা সাইকাসের মধ্যে, এই টাইপের উদ্ভিদের মধ্যে তুমি ট্রাকিড পাবে। আবৃতবীজি উদ্ভিদের মধ্যেও তুমি হচ্ছে ট্রাকিড পাবে। ঠিক আছে? এই কথাগুলোই এখানে বলা ছিল। আচ্ছা,
এবার ট্রাকিডের কাজ কি? ট্রাকিডের কাজগুলো তোমরা একটু বোঝো, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এগুলো পরীক্ষায় আসে। ট্রাকিড কি করে? কোষ রস পরিবহন করে, বিভিন্ন রকম তরল পদার্থ পরিবহন করে। তাহলে এখান থেকে বিভিন্ন তরল পদার্থগুলো এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ট্রাকিডের মাধ্যমে পরিবাহিত হবে। তারপরে ট্রাকিডের আরেকটা কাজ, সেটা হচ্ছে দৃঢ়তা প্রদান করা। তোমরা জানো ট্রাকিডের কোষপ্রাচীর বেশ মোটা, আর কোষপ্রাচীরে কী রয়েছে? লিগনিন রয়েছে। লিগনিন যেহেতু শক্ত, তাই ট্রাকিড গাছটাকে কিন্তু ওভারঅল শক্ত করে। তার মানে যে দৃঢ়তা প্রদান করা, এটাও কিন্তু ট্রাকিডের কাজ। কখনো কখনো ট্রাকিডের মধ্যে খাদ্য সঞ্চয় হয়। খাদ্য সঞ্চয় এটা পুরোপুরি বলা যায় না, কারণ ট্রাকিডের ভেতরে লিগনিন জমা হয়, যে ভেতরে বেশ কিছু পদার্থ, লিগনিন টাইপের পদার্থ জমা হয়েছে, সামান্য পরিমাণ খাবারও সেখানে জমা থাকে। ট্রাকিডের ভেতরের মুখটা তো ভেতরের হচ্ছে ফাঁকা স্থানটা তো বদ্ধ, এর মধ্যে তো হচ্ছে অনেক পদার্থ জমা থাকে। ট্রাকিডের মধ্যে বিভিন্ন রকম খাদ্যবস্তু জমা রাখে। তাহলে 3টা কাজ পড়লাম আমরা। ট্রাকিডের কাজগুলো কি কি হলো? তাহলে খুব গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখতে হবে। ট্রাকিডের কাজগুলো কি কি আমরা পেলাম? একটা কাজ আমরা পেলাম, সেটা হচ্ছে রস পরিবহন, কোষ রস পরিবহন, মানে হচ্ছে পানি পরিবহন, কোষ রস পরিবহন। এটা হচ্ছে ট্রাকিডের একটা কাজ। ট্রাকিডের 2 নম্বর কাজ কি? ট্রাকিডের 2 নম্বর কাজ হলো দৃঢ়তা প্রদান করা। দৃঢ়তা প্রদান। এবং ট্রাকিডের লাস্ট যে কাজ, সেটা কি? খাদ্য সঞ্চয়। খাদ্য সঞ্চয় করা, এই হচ্ছে ট্রাকিডের কাজ। এই 4টা কাজ বা 3টা কাজ তোমরা খুব ভালো করে মনে রেখো, ট্রাকিড থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন হতে পারে। এবার আমরা জাইলেমের আরও এক ধরনের কোষ সম্পর্কে জানবো, যার নাম হচ্ছে ভেসেল। ভেসেল সম্পর্কে আমরা ইতিমধ্যেই শুনেছি, ভেসেল কোষগুলো এক ধরনের নল, কিন্তু এদের মাথাগুলো হলো ভোঁতা। ট্রাকিড ছিল এক ধরনের নল, তার মাথাগুলো ছিল সূচালো। ভেসেলের মাথা হবে ভোঁতা। ভেসেল সম্পর্কে বই কি বলা হচ্ছে দেখো, ভেসেল কোষগুলো খাটো এবং চোঙের মতো। ভেসেল অনেকটা চোঙের মতো, মানে ভেতরটা ফাঁপা এবং ভোঁতা। কোষগুলো একটির মাথায় আরেকটি যুক্ত হয়ে প্রান্তীয় প্রাচীরটি গলে গিয়ে একটা দীর্ঘ নলের মতো অঙ্গের সৃষ্টি করে। এটা পরে জানবো, আগের শেপটা দেখে নে ভেসেল অ্যাকচুয়ালি দেখতে কেমন। দেখো, মাথা ভোঁতা, লম্বা, চোঙের মতো নল, এরকম ভেসেল দেখতে অনেকটা এরকম। ভেসেলের শেপ অনেকটা এরকম। ভেসেলের গায়ে কূপ থাকতে পারে, গায়ের মধ্যে বিভিন্ন রকম লিগনিন থাকতে পারে। 2-একটা কূপ দিয়ে দিই, ভেসেলের মধ্যে এরকম কূপ থাকতে পারে, লিগনিন জমা হতে পারে। কিন্তু তোমরা মনে রাখবে, ভেসেলের ভেতরটা কিন্তু ফাঁপা, ঠিক আছে? এই হচ্ছে ভেসেলের ছবি। এখানে এবার যে কথাটা বলা হচ্ছে, এর মানে আমরা বোঝার চেষ্টা করব। ভেসেলগুলো একটির মাথায় আরেকটি সজ্জিত হয় প্রান্তীয় প্রাচীরটি গলে গিয়ে এরা দীর্ঘ নলের মতো অঙ্গের সৃষ্টি করে। এর মানে কি সেটা আমি তোমাদেরকে পরে গিয়ে দেখাচ্ছি। তার আগে একটু লিখে দিই কি এটা। এটা হচ্ছে কোষ প্রাচীর, এর মধ্যে এরকম দাগ থাকতে পারে, এই দাগগুলো সাধারণত লিগনিনের। কূপ থাকতে পারে, এগুলা হলো কূপ। আর ওভারঅল পুরোটার নাম হলো ভেসেল। যদি এই ছবিটা পরীক্ষায় একদমই আসে না, তারপর আমি একটু বিভিন্ন জিনিস চিহ্নিত করে দিলাম। তাহলে চলো এই লাইনটার একটু মানে বুঝবো, যে একটার পর একটা সজ্জিত হয়ে প্রান্তীয় প্রাচীর গলে গিয়ে কিভাবে দীর্ঘ নল সৃষ্টি করে। দেখো, ধরা যাক এটা একটা গাছ, মোটাসোটা গাছ। গাছের বায়বীয় অংশ এগুলা হচ্ছে ডালপালা পাতা, ঠিক আছে? এগুলো হলো ডালপালা পাতা। ভেসেল কিভাবে কোথায় থাকে একটু লক্ষ্য করো, সবাই একটু বোঝো। ধরা যাক এটা একটা ভেসেল, এইটা ধরা যাক আরেকটা ভেসেল, এইটা ধরা যাক আরেকটা ভেসেল, ধরা যাক এইটা আরেকটা ভেসেল, এইটা আরেকটা ভেসেল, ঠিক আছে? অনেকগুলো ভেসেল আমরা দেখতে পাচ্ছি। কি বলা হচ্ছিল বইয়ে বলো তো? ভেসেলের ব্যাপারে কি বলা হচ্ছিল? কোষগুলো একটির মাথায় আরেকটি সজ্জিত হয়
এদের প্রান্তীয় প্রাচীরটি গলে গিয়ে দীর্ঘ নল সৃষ্টি করে। বোঝে এবার, একটির মাথায় কিন্তু আরেকটা যুক্ত হলো, ভেসেলগুলো কিন্তু একটির মাথায় আরেকটা যুক্ত হলো। এটা একটা ভেসেল, এটা হচ্ছে আরেকটা ভেসেল। ভেসেলগুলো কি করলো, একটির মাথায় আরেকটি যুক্ত হলো। এবার কি হবে জানো, এদের এই যে প্রান্তীয় প্রাচীরটা আছে না, এটা গলে যাবে, প্রান্তীয় প্রাচীরটা গলে যাবে, এই জায়গাতে গলে যাবে। গলে গিয়ে এরা কি হবে, একটা এরকম নল হয়ে যাবে। এই প্রান্তীয় প্রাচীরটাও গলে যাবে, এই প্রান্তীয় প্রাচীরটাও গলে যাবে, এটাও গলে যাবে, এটাও গলে যাবে, প্রান্তীয় প্রাচীর সব গলে যাবে এবং গলে গিয়ে এরা আলটিমেটলি কি হবে বলো, এরকম একটা লম্বা নল হয়ে যাবে। তাহলে বুঝছো প্রাথমিকভাবে কেমন ছিল? প্রাথমিকভাবে এরকম ছিল, বোঝো, প্রাথমিকভাবে এরকম ছিল। ভেসেলগুলো একটির মাথায় আরেকটা অবস্থান করছিল, ভেসেলগুলো একটার মাথায় আরেকটা অবস্থান করছিল, কিন্তু পরবর্তীতে গিয়ে কি হলো, এদের প্রান্তীয় প্রাচীরটা গলে গেল। এই যে দেখো, প্রান্তীয় প্রাচীর গলে গেল, গলে গেল, গলে গিয়ে কি হলো, পুরোটা একটা নল হয়ে গেল। এই যে এটাই হলো ভেসেলের প্রকৃত ছবি। বুঝলে সবাই? তাহলে এখন এরা কি করবে, নিশ্চয়ই ভেতর দিয়ে পানি পরিবহন করবে। ভেসেলের ব্যাপার এটাই বলা হচ্ছিল, প্রান্তীয় প্রাচীরটা গলে যায়, এই যে প্রান্তীয় প্রাচীর এখান থেকে গলে গেল, প্রান্তীয় প্রাচীর গলে গিয়ে লম্বা নলের সৃষ্টি হলো। প্রান্তীয় প্রাচীর গলে গিয়ে লম্বা নলের সৃষ্টি হলো। এই তো ভেসেল সম্পর্কে এই জিনিসটা আমরা বুঝছি আশা করি। এবার কি বলা হচ্ছে দেখো তো, কোষরস উপরে ওঠার জন্য সরু পথ হয়ে যায়, সেটাই তো হলো। এখন যদি কোনো কোষরস এখান থেকে চলে যেতে চায় এদিক দিয়ে সে কিন্তু একদম উপরে চলে যাবে, তাই না? কোষরসের পরিবহনের জন্য একটা সরু পথ সৃষ্টি হয়, কোষরসের চলাচলের জন্য একটা সরু পথের সৃষ্টি হয়। এটা তো আমরা বুঝলাম আশা করি। প্রাথমিক অবস্থায় এই কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ থাকলেও পরিণত অবস্থায় এরা মৃত হয় এবং প্রোটোপ্লাজম বিহীন হয়। অর্থাৎ এই ভেসেলের ভেতরে প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম ছিল, কিন্তু ভেসেলটার যখন বয়স বাড়ে তখন এটা প্রোটোপ্লাজম বিহীন হয়ে যায়। এখানে প্রোটোপ্লাজম আর নাই, প্রোটোপ্লাজমহীন। এই জায়গাটা হলো প্রোটোপ্লাজমহীন, প্রোটোপ্লাজমহীন। তোমরা মনে রাখবে প্রোটোপ্লাজম মানে কিন্তু জীবন, আর প্রোটোপ্লাজমহীন মানে হচ্ছে কিন্তু মৃত। ভেসেল প্রাথমিকভাবে জীবিত থাকে কিন্তু পরে যে মরে যায়, আলটিমেটলি কেমন বলো, আলটিমেটলি কিন্তু মৃত। তোমরা মনে রাখবে ট্রাকিড এই জিনিসটাও মৃত, ভেসেলও হচ্ছে মৃত। ট্রাকিড মৃত, ভেসেল মৃত, জাইলেম ফাইবার মৃত, শুধু জাইলেম প্যারেনকাইমা জীবিত। আমি যদি এখানে লিখে দেই, জাইলেমের আগের আলোচনাতে চলে যাই, একটু আগে চলে যাই। এই জাইলেমের 4টা সদস্যের মধ্যে তোমরা মনে রাখবে, আমি আগে তোমাদেরকে দেখালাম, ট্রাকিড যেটা সেটা হচ্ছে মৃত। একটু অন্য কালার ব্যবহার করি। ট্রাকিড যেটা সেটা হচ্ছে মৃত, ভেসেল যেটা সেও হচ্ছে মৃত, জাইলেম ফাইবার যেটা সেও হচ্ছে মৃত। প্যারেনকাইমা জিনিসগুলো সাধারণত জীবিত হয়। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। যেহেতু লেখা শুরু করেছি এখানেও লিখি, সিভ কোষ যেটা এও হচ্ছে জীবিত, সঙ্গী কোষ যেটা সেও হচ্ছে জীবিত, ফ্লোয়েম ফাইবার যে সেও হচ্ছে জীবিত, সরি একটু ভুল হলো, ফ্লোয়েম ফাইবার, ফাইবার মানে হলো মৃত, ফাইবার মানে স্ক্লেরেনকাইমা, তো সে মৃত, ফ্লোয়েম প্যারেনকাইমা সে হলো আবার জীবিত। এই তো জীবিত মৃতের একটা লিস্ট মনে রেখো, ফাইবার যেখানে থাকুক মৃত, আর প্যারেনকাইমা যেখানে থাকুক জীবিত, ফ্লোয়েমের বেশিরভাগই জীবিত আর জাইলেমের বেশিরভাগই কিন্তু মৃত। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রেখো, আগের পড়াতে আমরা ফিরে যাই। ওকে, তাহলে দেখো পরিণত অবস্থায় এরা কেমন বলো, মৃত। এরা হলো পরিণত অবস্থায় মৃত, পরিণত অবস্থায় মৃত এই কথাটা মনে রাখবো, এবং প্রোটোপ্লাজম বিহীন এই কথাটা আমরা মনে রাখবো। ভেসেলের প্রাচীর ট্রাকিডের মতো বিভিন্ন রূপ পুরু হয়, যেমন সোপানাকার, সর্পিলাকার, বলয়াকার, কূপাঙ্কিত ইত্যাদি হতে পারে। ভেসেলের প্রাচীর জাইলেমের ট্রাকিডের মতোই নানান রকম শেপের হতে পারে। আমি একটু দেখাই তোমাদেরকে।
ধরা যাক এটা একটা ভেসেল, এই নলটা একটা ভেসেল, এই নলটা হচ্ছে আরেকটা ভেসেল, খুবই বিশ্রী হলো এটা দেখতে। এই নলটা হচ্ছে আরেকটা ভেসেল, এই নলটা হচ্ছে আরেকটা ভেসেল, এই নলটা হচ্ছে আরেকটা ভেসেল, আর এই নলটা আরেকটা ভেসেল। অনেকগুলো ভেসেল আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এ পড়া কিন্তু আমরা আগে একবার পড়েছি, কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার করার জন্য আমি আরো একবার তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখা যায় ভেসেলের কোষ প্রাচীরে লিগনিন জমা হতে পারে এভাবে বলয়ের মতো করে। ভেসেলের কোষ প্রাচীরে এভাবে লিগনিন জমা হতে বলয়ের মতো করে জমা হতে পারে, এই জিনিসটাকে বলা হয় বলয় আকার। বলয় আকার। ভেসেলের কোষ প্রাচীরে লিগনিন জমা হতে পারে এভাবে সাপের মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে, এটাকে বলা হবে সর্পিল আকার। সর্পিল আকার, ঠিক আছে? বলয় আকার গেল, সর্পিল আকার গেল। তারপরে ভেসেলের কোষ প্রাচীরে লিগনিন জমা হতে পারে কেমন? সিঁড়ির মতো করে বা মইয়ের মতো করে, এই জিনিসটাকে বলে সোপান আকার। এটাকে বলবো আমরা সোপান আকার। সোপান আকার, সোপান মানে হচ্ছে মই, মইয়ের মতো করে এখানে লিগনিন জমা হলো, মইয়ের মতো করে লিগনিন জমা হলো, তাই এটাকে বলছি সোপান আকার। তারপরে দেখো ভেসেলের কোষ প্রাচীরে লিগনিন জমা হতে পারে জালের মতো করে। ভেসেলের কোষ প্রাচীরে লিগনিন জমা হতে পারে জালের মতো করে। ভেসেলের কোষ প্রাচীরে লিগনিন জমা হতে পারে অনেকটা জালের মতো করে। ভেসেলের কোষ প্রাচীরে লিগনিন জমা হতে পারে জালের মতো করে, এটাকে বলা হয় জালিকাকার। এবং ভেসেলেরও কোষ প্রাচীরে এরকম ছিদ্র থাকতে পারে, কূপ থাকতে পারে, এটাকে বলে কূপাঙ্কিত। কূপাঙ্কিত, ঠিক আছে? কূপ থাকতে পারে ভেসেলের কোষ প্রাচীরে, এরকম লিগনিন না, এমনি কূপ থাকতে পারে। এটা আমরা আশা করি বুঝছি। আচ্ছা, এবার ভেসেলের ব্যাপারে কি বলা হচ্ছে? ভেসেলগুলো সাধারণত কয়েক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। কয়েক সেন্টিমিটার মানে বুঝতে পারছো? কয়েক সেন্টিমিটার মানে কয়েক ইঞ্চি, 3-4 সেন্টিমিটার মানে কিন্তু প্রায় 1 ইঞ্চি, বুঝতে পারছো? বেশ বড়, কিন্তু ভেসেলগুলো বেশ লম্বা হয়। তবে বৃক্ষ আরোহী উদ্ভিদে অনেক সময় আরো লম্বা হতে পারে। বৃক্ষ তো তোমরা বুঝতে পারছো, বড় বড় যে কাষ্ঠল গাছ, তারাই হলো বৃক্ষ। আরোহী উদ্ভিদ কারা? আরোহী উদ্ভিদ কারা? যে উদ্ভিদগুলো অন্য উদ্ভিদের গায়ে আরোহণ করে উপরে ওঠে। ওই যে সিম গাছ আমরা দেখি না, যে অন্য গাছকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে ওঠে, তারাই হলো আরোহী উদ্ভিদ। যারা অন্য গাছেরকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে উঠছে, তারাই কিন্তু আরোহী উদ্ভিদ। সহজ ব্যাপার, ঠিক আছে? এই বৃক্ষ এবং আরোহী উদ্ভিদে ভেসেল আরও বড় হতে পারে। প্রধানত গুপ্তবীজী উদ্ভিদের সব অঙ্গে এদেরকে দেখা যায়। গুপ্তবীজী উদ্ভিদ বলতে কি বোঝায় বলো? গুপ্তবীজী উদ্ভিদ বলতে কি বোঝায়? যে আমরা আধুনিক উন্নত গাছগুলো দেখি, আম কাঁঠালের গাছ যারা, তারাই কিন্তু গুপ্তবীজী উদ্ভিদ। এদের শরীরের মধ্যে কিন্তু আমরা এদেরকে দেখতে পাবো, ভেসেলকে দেখতে পাবো। তবে নগ্নবীজী উদ্ভিদের মধ্যে শুধু উন্নত উদ্ভিদ নিটামের প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে। কথাটা কিন্তু কনফিউজিং। নগ্নবীজী উদ্ভিদের নর্মালি ভেসেল থাকে না, নর্মালি নগ্নবীজী উদ্ভিদের ভেসেল থাকে না। শুধু নগ্নবীজের মধ্যে নিটাম নামক একটা সদস্য আছে, তার শুধু ভেসেল আছে। একটু ছবি দেখো, আমি এরকম ছবি দিয়েছি। এই যে এটা একটা নগ্নবীজী গাছ, বুঝছো? এর নাম হলো সাইকাস, এর নাম হলো সাইকাস। তোমরা মনে রাখবে, সাইকাসের কিন্তু কোনো ভেসেল নাই, এর কিন্তু কোনো ভেসেল নাই, ঠিক আছে? এই জিনিসটার নাম হচ্ছে নিটাম, এই জিনিসটার নাম হলো
নিটাম। নিটামকে বলা হয় উন্নত নগ্নবীজী। নিটাম হচ্ছে একটা উন্নত নগ্নবীজী। আমরা মনে রাখবো নিটামের কিন্তু ভেসেল আছে, নিটামের কিন্তু ভেসেল আছে, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এটা। সাধারণত নর্মাল যে নগ্নবীজীগুলো আছে যেমন সাইকাসের, এর মধ্যে কিন্তু ভেসেল নাই, কিন্তু উন্নত যে নগ্নবীজী যেমন নিটাম, নিটামের মধ্যে কিন্তু ভেসেল আছে। যে এই গাছটার নাম হলো নিটাম গাছ, তার কিন্তু ভেসেল আছে। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা বুঝলাম। এই যে দেখো নিটামের মধ্যে ভেসেল আছে। ভেসেলের কাজ কি? ভেসেল কিন্তু পানি পরিবহন করে, খনিজ লবণ পরিবহন করে, খুবই ইজি ব্যাপার। এই দিকতে পানি এবং খনিজ লবণ পরিবহন করে উপরে নিয়ে যায়। আরেকটা কাজ কি ভেসেলের? আরেকটা কাজ কি? উদ্ভিদের অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। তাহলে ভেসেলের কাজগুলো কি কি বলো? পানি, খনিজ লবণ পরিবহন এবং দৃঢ়তা প্রদান। কাজগুলো আমি যদি লিখে দিই এখানে, ভেসেলের কাজ কি কি? পানি এবং খনিজ লবণ পরিবহন। ভেসেলের কাজ, ভেসেলের কাজ হলো দুইটা। এক হচ্ছে পানি পরিবহন, পানির সাথে খনিজ লবণও পরিবহন করে, পানি প্লাস খনিজ লবণ পরিবহন। আরেকটা কাজ, সেটা হচ্ছে দৃঢ়তা প্রদান। এই তো, এই দুটাই হচ্ছে ভেসেলের কাজ। এই দুটা কাজ আমরা ভালো করে মনে রাখবো। এবার আমরা জাইলেম প্যারেনকাইমা নিয়ে আলোচনা করব। ইতোমধ্যে আমরা প্যারেনকাইমা সম্পর্কে জানি। প্যারেনকাইমা এক ধরনের সরল টিস্যু, এরা একই ধরনের কোষ দিয়ে গঠিত। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো বেশ নরম হয়, এদের কোষ প্রাচীর বেশ পাতলা হয়। আমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা সম্পর্কে আগে জেনেছি। ওই প্যারেনকাইমা যদি জাইলেমের পাশে থাকে, জাইলেমের ট্রাকিড ভেসেলের পাশে যদি প্যারেনকাইমাটা থাকে, তখন তার নাম হয় জাইলেম প্যারেনকাইমা। জাইলেমের মধ্যে যদি প্যারেনকাইমা টিস্যু পাওয়া যায়, তার নামই হবে জাইলেম প্যারেনকাইমা। জাইলেমের মেন কিন্তু নল হচ্ছে ট্রাকিড আর ভেসেল। এরাই তো জাইলেমের মধ্যে পানি পরিবহন করে। তো ট্রাকিড ভেসেলে তো জীবন নাই, ট্রাকিড ভেসেল মৃত। ট্রাকিড ভেসেলকে দেখাশোনা করার জন্য জীবিত কিছু কোষের প্রয়োজন, সেগুলোই হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। ছবি এঁকে দেখা আরও ভালো বুঝতে পারবে তোমরা। ছবি আঁকতে বারবার সময় লাগছে, কিন্তু উপায় নাই। গাছ দেখায়, হ্যাঁ গাছ থেকেই শুরু করি তাহলে। গাছ দেখায়, গাছের মধ্যে সবই দেখাবো। ধরা যাক এটা হলো একটা গাছ, মোটাসোটা করে আঁকি। এগুলা হচ্ছে গাছের বায়বীয় অংশ, পাতা টাতা যা আছে সেগুলা। ঠিক আছে, গাছ আমরা দেখলাম। এখানে গাছের শেকড় টেকড় আছে, নিচের দিকে আর যাচ্ছি না। ওকে, জাইলেম কি? জাইলেম মানে হলো ট্রাকিড ভেসেল, তাই না? ট্রাকিড ভেসেলগুলো তোমাদেরকে একটু দেখায়। ট্রাকিডটা মোটামুটি সবচেয়ে কেন্দ্রতে থাকে। এই যে সরু নলগুলা তোমরা দেখতে পাচ্ছ, এই জিনিসগুলোর নামই হলো ট্রাকিড। এই সরু নলগুলার নামই হলো ট্রাকিড। ঠিক আছে, এই ট্রাকিড আরো উপরে উঠে চলে যাবে। এগুলা হচ্ছে ট্রাকিড। পাশে আরো মোটাসোটা নল থাকবে। এই যে এই নলগুলা দেখো, এই নলগুলা হলো ভেসেল। এই পাশেও ভেসেল থাকতে পারে। এ পাশেও ভেসেল থাকতে পারে। ঠিক আছে, ট্রাকিড আর ভেসেল আমরা দেখলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলা হচ্ছে ট্রাকিড, ভেসেল, সরি, সাদাগুলা হলো ভেসেল, সাদাগুলা হচ্ছে ভেসেল, আর এই যে হলুদগুলা এগুলো হলো ট্রাকিড। ট্রাকিড ভেসেলটা পানি পরিবহন করবে, কিন্তু তোমরা জানো, ইতোমধ্যেই জানো, ট্রাকিড এবং ভেসেল কারোই জীবন নাই। ট্রাকিডেরও জীবন নাই, ভেসেলেরও জীবন নেই, এরা হলো মৃত। একটা মৃত কোষ কিভাবে ফাংশন করবে? একটা মৃত কোষকে দেখাশোনা করার জন্য নিশ্চয়ই জীবিত কিছু কোষ থাকতে হয়। সেই জীবিত কোষগুলোই হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমাটা এবার তোমাদেরকে দেখায়। যদি সবুজ কালার দিয়ে দেখানো উচিত, তবে সবুজ কালার এখানে ঠিকমতো ফুটবে না, আমি একটু অন্য কালার ব্যবহার করি। এইটা একটু লম্বা হলো, আর একটু ছোট করে দিই। এই গোলাপি রঙের কোষগুলো দেখতে পাচ্ছ তোমরা?
দেখো ট্রাকিড এবং ভেসেলের বাইরে অবস্থান করছে এই গোলাপি রঙের কোষগুলা। এই জিনিসগুলোর নামই হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। এক পাশে আমরা জাইলেম প্যারেনকাইমা দেখলাম, এপাশে যদি আরো আরো একটা লেয়ার দিয়ে দিই, এটাও একটা জাইলেম প্যারেনকাইমার লেয়ার। এই যে জাইলেম প্যারেনকাইমার স্তর দেখো। ঠিক আছে, দুই পাশে দুইটা জাইলেম প্যারেনকাইমার স্তর দিলাম। গাছের তুলনায় জাইলেমটা বেশি মোটা হয়েছে, তবে মূল ব্যাপারটা তো তোমরা বুঝতেই পারছো। এই লেয়ারটাই হচ্ছে জাইলেম প্যারেনকাইমার স্তর। একটু নিউক্লিয়াস দিয়ে দিই, যেহেতু এরা জীবিত কোষ, এদের মধ্যে নিশ্চয়ই নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াস দিয়ে দিচ্ছি। এইটারও বাইরে আরেকটা লেয়ার থাকে যার নাম হলো জাইলেম ফাইবার। জাইলেম ফাইবারের কোষগুলো লম্বা লম্বা সুতার মতো হয়। ফাইবারটাও দেখাই দিই, একটু পরেই তো ফাইবার আসবে, তখন আবার ছবি আঁকতে গেলে আবার সময় লাগবে। জাইলেম ফাইবারটা এখনই আমি তোমাদেরকে দেখাই দিই, ঠিক আছে? একটু দেখো তোমরা, নীল কালার দিয়ে দেখায় জাইলেম ফাইবারটা, তাহলে একটু ব্লু কালার দিয়ে দেখায়। দেখো জাইলেম ফাইবার এরকম পাতলা লোমের মতো কোষ। এটা হলো জাইলেম ফাইবারের একটা কোষ, এটা একটা জাইলেম ফাইবারের কোষ, এটা হচ্ছে জাইলেম ফাইবারের একটা কোষ, এটা জাইলেম ফাইবার এর একটা কোষ, এটা হচ্ছে জাইলেম ফাইবারের একটা কোষ, এটা হচ্ছে জাইলেম ফাইবারের আরেকটা কোষ। অনেক গ্যাঞ্জাম হলো, বুঝতে পারছো কিনা তোমরা? আমি লিখে দিই, তাহলে একটু ভালো বুঝতে পারবে। সবার নামগুলো আমি একটু লিখে দিই, তাহলে ভালো বুঝতে পারবে আশা করি। প্রথম থেকে যদি লিখি, সবচেয়ে ভেতরের দিকে হলুদ রঙের যে জিনিসগুলো দেখা গেল, এদের নাম হলো ট্রাকিড। এদের নাম হলো ট্রাকিড। এদের নাম হলো ট্রাকিড। ট্রাকিড দিয়ে মেনলি পানি পরিবহন হয়। পাশে এই যে সাদা রঙের যে নলগুলো আমরা দেখলাম না, এই সাদা রঙের নল, এগুলা কি? এগুলো হলো ভেসেল। ভেসেল মানে কিন্তু নল, তোমরা জানো। এগুলো হলো ভেসেল। ভেসেল মানেই নল, ঠিক আছে? একটু বেগুনি কালারের ছোট ছোট কোষ যেগুলো আমরা দেখতে পেলাম, এই জিনিসগুলো গাছের ভেতরে থাকে এরকম লম্বা লম্বি। এগুলার নাম কি? এগুলার নাম হলো জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা। প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা। আর সবচেয়ে বাইরের দিকে চিকন চিকন লম্বা লম্বা একগুলা কোষ আমরা দেখতে পাচ্ছি, যাদের নাম হলো জাইলেম ফাইবার। ব্লু কালারে এঁকেছে, তাই না? এই যে ব্লু কালারে যারা, তারা হলো জাইলেম ফাইবার। জাইলেম ফাইবার, ঠিক আছে? এই তো, কি কি দেখলাম এখানে বলো তো? আমরা কি কি দেখলাম? সবচেয়ে ভেতর দিয়ে রয়েছে হলো ট্রাকিড। জাইলেমের এই চারটা সদস্যই আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে ভেতর দিয়ে রয়েছে ট্রাকিড, এগুলো দিয়ে পানি পরিবহন হবে। তার পাশে রয়েছে হলো ভেসেল, সেগুলো দিয়েও পানি পরিবহন হবে। এখন ট্রাকিড আর ভেসেলকে দেখাশোনা করার জন্য পাশে রয়েছে হলো জাইলেম প্যারেনকাইমা, এবং পুরো স্ট্রাকচারটাকে একটু শক্ত করার জন্য, দৃঢ়ত্ব দেওয়ার জন্য সবচেয়ে বাইরে রয়েছে জাইলেম ফাইবার। সব কিছুকে আমরা একসাথে দেখলাম। ক্লিয়ার হলো তোমাদের? তোমরাই বলো তো এবার জাইলেম প্যারেনকাইমা কোথায় থাকে? ট্রাকিড ভেসেলের পাশে থাকে। এখন কি কি বলা হচ্ছে বইয়ে, সেগুলো একটু পড়ার চেষ্টা করি। কি কি কথাবার্তা এখানে বলা হচ্ছে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। সবাই একটু লক্ষ্য করো, আমরা এখান থেকে একটু পড়ার চেষ্টা করি। বলা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা, এরাই হলো জাইলেম প্যারেনকাইমা। এদেরকে উড প্যারেনকাইমাও বলা হয়। জাইলেম প্যারেনকাইমাকে উড প্যারেনকাইমা বলা হয় কেন? তোমাদের আগে আমি এটা বলেছি, জাইলেমটা গাছের কাঠের ভেতরে থাকে। জাইলেমটা গাছের কাঠের মধ্যে থাকে। কাঠের মধ্যে জাইলেম আছে, জাইলেমের মধ্যে আছে হলো জাইলেম প্যারেনকাইমা। যেহেতু উড বা কাঠের মধ্যে জাইলেম আছে, কাজেই জাইলেমের প্যারেনকাইমাকে উড প্যারেনকাইমা তো বলা যেতেই পারে। গাছের কেন্দ্রতে কাঠ থাকে না? গাছের কেন্দ্রতে তো থাকে কাঠ, যে এই জায়গাতে থাকে কাঠ, এখানে থাকে হলো কাঠ বা উড। উডের মধ্যে যে প্যারেনকাইমাটা আছে, কাঠ বা উড মানেই হলো জাইলেম, জাইলেম মানেই হলো কাঠ।
কাঠের মধ্যে যে প্যারেনকাইমাটা পাওয়া যাবে তাকে নিশ্চয়ই আমরা উড প্যারেনকাইমাই বলবো। তারপরে দেখো এদের প্রাচীর পুরু অথবা পাতলা হতে পারে, এদের প্রাচীর পুরুও হতে পারে পাতলাও হতে পারে। যদি প্রাইমারি জাইলেমের প্যারেনকাইমা কোষ হয় তাহলে তার কোষ প্রাচীর হবে পাতলা। বুঝছো, প্রাইমারি জাইলেম এক ধরনের হয় আর সেকেন্ডারি জাইলেম আরেক ধরনের হয়, তোমাদের কিন্তু আমি এটা ব্যাখ্যা করে দিয়েছি। প্রাইমারি জাইলেম হচ্ছে গাছ লম্বা যখন হয় ওই সময় গাছের যে জাইলেমগুলো তৈরি হয় তারা প্রাইমারি জাইলেম। তাদের হচ্ছে যেহেতু গাছ লম্বা হচ্ছে বেশি মোটা হওয়ার প্রয়োজন নেই, তাদের কোষ প্রাচীরও কিন্তু পাতলা। কিন্তু গাছের যখন গৌণ বৃদ্ধি হয় তখন গাছের যে জাইলেমগুলো সৃষ্টি হয়, মানে গাছ মোটা হলে গাছের যখন কাঠের পরিমাণ বাড়ে তখন যে জাইলেমগুলো তৈরি হয় তাদেরকে কিন্তু বলা হয় গৌণ জাইলেম। গৌণ জাইলেমের সব কিছুই মোটা, তার নিশ্চয় হচ্ছে প্যারেনকাইমার যে কোষ প্রাচীর সেগুলোও মোটা হবে। জাইলেম প্যারেনকাইমার মেন কাজ কি? দুইটা কাজ। খাদ্য সঞ্চয় করা। জাইলেম প্যারেনকাইমার কাজ হলো খাদ্য সঞ্চয় করা। নিশ্চয়ই প্যারেনকাইমা মানেই হলো সঞ্চয়কারী, এই জিনিসগুলো খাবার সঞ্চয় করবে এবং এরা পানি পরিবহন করে। তবে পানি পরিবহন মোটামুটি করে না, পানি পরিবহনে সাহায্য করে। ভেতর দিয়ে ট্রাকিড ভেসেলই মেনলি পানি পরিবহন করে, জাইলেম প্যারেনকাইমা ওভাবে পানি পরিবহন করে না। তারপর একটা ব্যাপার তোমাদেরকে একটু আমি বুঝাই, শোনো। একটা পানি যদি এদিক থেকে এদিক দিয়ে যেতে চায় ট্রাকিড ভেসেলের ভেতর দিয়ে পানিটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে। কিন্তু পানি যদি একটু গাছের বাইরের দিকে যেতে চায়, মনে করো গাছের ওয়ালের দিকে একটা পানি আসতে যাচ্ছে, এখানে আসতে চাচ্ছে একটা পানি, তাহলে নিশ্চয়ই তাকে কিন্তু কোনো না কোনো প্যারেনকাইমাকে ভেদ করে যেতে হবে। কাজেই পার্শ্বীয় পরিবহনের জন্য, এটাকে বলা হয় ল্যাটেরাল ট্রান্সপোর্ট, পার্শ্বীয় পরিবহনের জন্য কিছুটা এরা কাজ করে। জাইলেম প্যারেনকাইমা তাহলে কোন ধরনের পরিবহনে কাজ করছে? পার্শ্বীয় পরিবহনের জন্য, পানির পার্শ্বীয় পরিবহনের জন্য। পার্শ্বীয় পরিবহন, পানির পার্শ্বীয় পরিবহন হচ্ছে জাইলেম প্যারেনকাইমার মাধ্যমে, ইংরেজিতে বললে ল্যাটেরাল ট্রান্সপোর্ট। ল্যাটেরাল ট্রান্সপোর্ট। ঠিক আছে, পার্শ্বীয় পরিবহন বা ল্যাটেরাল ট্রান্সপোর্ট আসলে হচ্ছে এই জাইলেম প্যারেনকাইমার মাধ্যমে হয়, খুব বেশি হয় না এরকম একটা ব্যাপার। জাইলেম প্যারেনকাইমার পরে আছে হলো জাইলেম ফাইবার। জাইলেম ফাইবারের যা যা কথাবার্তা আমরা কিন্তু এখানেই জেনেছি। দেখো এই যে জাইলেম ফাইবারকে কিন্তু আমি ছবি এঁকে দিয়েছি, যে দেখো লম্বা লম্বা যে নীল রঙের যারা, যে পাশে পাশে দেখো একটু লম্বা লম্বা নীল কালারের যারা, বুঝছো? যদি না দেখা যায় আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই, যদি না দেখা যায় একটু জুম করে তোমাদেরকে দেখাই। ইস, জুম করা যাচ্ছে না কেন? ভেঙে যাচ্ছে ফ্রন্ট টন সব, জুম না করি। ওকে, দেখো এই যে পাশ দিয়ে দেখো চিকন চিকন লম্বা লম্বা যে ব্লু কালারের কোষগুলো আমি দেখাচ্ছি না, এরাই হলো জাইলেম ফাইবার। এরাই হলো জাইলেম ফাইবার। এই যে এই জিনিসগুলো হলো জাইলেম ফাইবার, এরা হলো জাইলেম ফাইবার। চিকন চিকন লম্বা লম্বা হয়, এরা সাধারণত মৃত হয়। এদের কাজ হলো জাইলেমটাকে ওভারঅল স্ট্রেংথ প্রদান করা, জাইলেমটাকে সুরক্ষা দেওয়া, বাইরের দিক থেকে আঘাত টাঘাত থেকে শুরু করে যে কোনো সমস্যা তার প্রতিরোধ করে, শক্তি দেয়, প্রতিরক্ষা দেয়। এটাই হলো জাইলেম ফাইবারের কিন্তু মেন কাজ। এগুলো হলো জাইলেম ফাইবার। তারপরে বই থেকে আমরা একটু পড়ে নিই, বইয়ে কী কী বলা হচ্ছে জাইলেম ফাইবারের ব্যাপারে। জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষই হচ্ছে জাইলেম ফাইবার। এই কথাটা খুব দরকারি। দেখো জাইলেম প্যারেনকাইমা কোনটা ছিল? জাইলেমের যে প্যারেনকাইমাগুলো থাকে তারাই হলো জাইলেম প্যারেনকাইমা। জাইলেম ফাইবার কারা? জাইলেমের মধ্যে যে স্ক্লেরেনকাইমাগুলো থাকে তারা হলো জাইলেম ফাইবার। কারণ আমরা জানি স্ক্লেরেনকাইমার মধ্যে দু ধরনের কোষ থাকতে পারে। স্ক্লেরেনকাইমার মধ্যে লম্বা লম্বা যে কোষগুলো থাকে তাদের নাম ফাইবার কোষ, আর স্ক্লেরেনকাইমার মধ্যে একটু গোলাকার টাইপের যে শক্ত কোষগুলো থাকে তাদের নাম কিন্তু স্ক্লেরাইট বা স্টোন সেল, মনে আছে হয়তো। তো যাই হোক, জাইলেমের মধ্যে প্যারেনকাইমা থাকলে সেটা জাইলেম প্যারেনকাইমা, কিন্তু জাইলেমের মধ্যে স্ক্লেরেনকাইমা যদি থাকে তখন তার নাম হবে জাইলেম ফাইবার। এই ফাইবারগুলো অ্যাকচুয়ালি কিন্তু স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, আমি তোমাদের লিখে দিই, তোমরা হয়তো ভুলে গেছো এটা, তোমরা হয়তো মনে রেখেছো কি না আমি যদি তোমাদের একটু মনে করিয়ে দিই। স্ক্লেরেনকাইমা দুরকম কোষ দিয়ে গঠিত। স্ক্লেরেনকাইমা টিস্যু দু ধরনের কোষ দিয়ে গঠিত। স্ক্লেরেনকাইমা টিস্যুর এক ধরনের কোষের নাম ছিল ফাইবার, আরেক ধরনের কোষ ছিল যাদের নাম হলো স্ক্লেরাইট। ফাইবার আর স্ক্লেরাইট, ঠিক আছে? তাহলে স্ক্লেরেনকাইমার এই ফাইবার টাইপের যে কোষগুলা সেগুলো যদি জাইলেমের মধ্যে থাকে তখন তাদের নাম হয় জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আচ্ছা, জাইলেম ফাইবারগুলোকে উড ফাইবারও বলা হয়। খুবই সহজ ব্যাপার এটা।
জাইলেম মানেই হলো গাছের কাঠ, কাঠের মধ্যে জাইলেম থাকে বা জাইলেমই কাঠ গঠন করে। তাহলে কাঠের মধ্যে যে ফাইবারগুলো পাবো তাদের নাম উড ফাইবার। দেখো, জাইলেমের মধ্যে যে প্যারেনকাইমা থাকে তার নাম উড প্যারেনকাইমা। কাঠের মধ্যে যে প্যারেনকাইমা থাকে সে উড প্যারেনকাইমা। ঠিক তেমনই কাঠের মধ্যে যে ফাইবার থাকবে তার নাম হলো উড ফাইবার। অর্থাৎ গাছের কাঠ মানেই হলো জাইলেম। তোমরা এই কথাটা মনে রাখবে, গাছের কাঠ বা উড, গাছের কাঠ বা উড মানেই হচ্ছে জাইলেম। এটা তোমাদের আগে আমি ব্যাখ্যা করেছি। গাছের কাঠের মধ্যে মেইনলি জাইলেম থাকে, কাজেই জাইলেম প্যারেনকাইমা মানে হলো জাইলেম প্যারেনকাইমা মানে হচ্ছে উড প্যারেনকাইমা। জাইলেম মানে যেহেতু উড বা কাঠ, সে তাকে আমরা বলবো হলো উড প্যারেনকাইমা। এবং জাইলেম ফাইবার মানে হচ্ছে উড ফাইবার। জাইলেম ফাইবার মানে হলো উড ফাইবার। উড ফাইবার, ঠিক আছে? এই কথাগুলো একটু মাথায় রাখতে পারো তোমরা। ওকে, হয়ে গেল। এরা দেখতে কেমন, কি বলা হচ্ছে এদেরকে? আচ্ছা, এই কথাটা একটু দাগাই দেই। এদেরকে উড ফাইবারও বলা হয়। এই কোষগুলো দেখতে কেমন হয় বলো? লম্বা হয় এবং দু প্রান্ত হয় সরু। লম্বা হয় এবং দুই মাথা হয় সরু। যদি ছবি এঁকে দেখায় অনেকটা এরকম। জাইলেম প্যারেনকাইমাগুলো দেখতে অনেকটা এরকম, দেখো। এরকম দেখতে, চিকন, লম্বা, দুই মাথা সরু। এখন তোমরা বলতে পারো যে স্যার, এই ফাইবার জিনিসটা তো অনেকটা ট্রাকিডের মতোই দেখতে। হ্যাঁ, ফাইবার জিনিসটা ট্রাকিডের মতোই দেখতে, কিন্তু পাশাপাশি যদি তুমি দেখো তাহলে এদের ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে। ট্রাকিডগুলো এত লম্বা হয় না, দ্বিতীয়ত ট্রাকিড আরেকটু মোটা হয়। পাশে যদি আরেকটা ট্রাকিডকে দেখায়, ট্রাকিড যদি পাশে এই জাইলেম ফাইবারের পাশে যদি একটা ট্রাকিডকে রাখা হয়, ট্রাকিড এরকম মোটা দেখতে। ঠিক আছে? ট্রাকিড একটু মোটা হবে আর জাইলেম ফাইবার আরও চিকন আর লম্বা হবে। ঠিক আছে? ট্রাকিড এরকম একটু মোটা আর জাইলেম ফাইবার হচ্ছে এরকম চিকন আর লম্বা। জাইলেম ফাইবার এরকম চিকন এবং লম্বা। ঠিক আছে? এই হলো ট্রাকিড আর জাইলেম ফাইবারের মধ্যে মেইন ডিফারেন্স। কিন্তু এদের মধ্যে প্রোটোপ্লাজম থাকে না। জাইলেম ফাইবারের মধ্যে কোনো প্রোটোপ্লাজম নাই, এজন্য এরা মৃত। ঠিক আছে? উদ্ভিদে এরা যান্ত্রিক শক্তি যোগায়। যান্ত্রিক শক্তি মানে নর্মালি একটা উদ্ভিদকে শক্তিশালী করে। এই হচ্ছে ফাইবারগুলো যে থাকে, জাইলেম ফাইবারগুলো, তারা গাছটাকে শক্ত করে। আচ্ছা, এটাই হলো যান্ত্রিক শক্তি যোগায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এরা থাকে। কোথায় থাকে তাহলে? দ্বিবীজপত্রী উদ্ভিদে। এখন এখানে তো আরেকটা গ্যাঞ্জাম বাঁধলো, দ্বিবীজপত্রী কারা আর একবীজপত্রী কারা, এটা আবার তোমরা অনেকে বোঝো না। আমি একটু তোমাদের একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর কনসেপ্টে একটু সংক্ষেপে বোঝাই। সবাই লক্ষ্য করো, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী একটু বোঝো। একবীজপত্রী কারা? ভুল লিখলাম। একবীজপত্রী কারা আর দ্বিবীজপত্রী কারা? নামের মধ্যে বেশ কিছু হিন্টস দেওয়া আছে। নামের মধ্যে বেশ কিছু হিন্টস দেওয়া আছে। যে সকল বীজে দুইটা পার্ট থাকবে, দুইটা বীজপত্র থাকবে, তারা হলো দ্বিবীজপত্রী। আর যাদের বীজে একটা মাত্র পার্ট থাকবে বা বীজপত্র থাকবে, তারা হলো একবীজপত্রী। কিন্তু বীজপত্র আসলে চেনা খুব কঠিন। অনেকের বীজের মধ্যে কোনো পত্রই থাকে না, যেমন যে কোনো হচ্ছে সরিষা বা হচ্ছে এরকম তেল জাতীয় যারা, তাদের তো ভেতরে পত্র থাকছে না, তেল থাকছে ভেতরে। তো এরা কয় বীজপত্রী, আমরা কীভাবে বুঝবো? তাছাড়াও হচ্ছে অনেক বীজেরই কিন্তু আমরা ভালো করে বীজপত্র দেখতে পাই না। তো দ্বিবীজপত্রী একবীজপত্রী চেনার সবচেয়ে ভালো একটা উপায় শেখাই দেয়। এটা 100% সঠিক না, তবে এভাবে তুমি মনে রাখলে তোমার বেশি ইজি হবে। সে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, দ্বিবীজপত্রী যারা, তাদের গাছের শেপ একরকম হয়, একবীজপত্রী গাছের শেপ কিন্তু আলাদা রকম হয়। গাছের শেপ দেখে কিন্তু বোঝা যায় কে একবীজপত্রী আর কে দ্বিবীজপত্রী। আমি একটু ছবি এঁকে দেখাই তোমাদের। ধরা যাক একটা হচ্ছে একবীজপত্রী গাছ। একবীজপত্রী গাছ দেখতে কেমন হয়? এরকম সরু লম্বা হয়, বুঝছো? গাছের কোনো শাখা প্রশাখা থাকে না,
গাছের শীর্ষতে গিয়ে এক গাদা এরকম পাতা থাকে, সব পাতা কিন্তু গাছের শীর্ষতে গিয়ে থাকবে। বুঝছো? এরকম শেপের যদি তুমি কখনো গাছ দেখো তাহলে বুঝবে এটা একবীজপত্রী গাছ। বলো তো কোন গাছ এরকম? আম কাঁঠাল গাছ এরকম না, খেজুর গাছ তাল গাছ এরকম। তার মানে এই গাছগুলো হচ্ছে একবীজপত্রী, খেজুর তাল এগুলা। এরকম শেপের গাছ যেগুলো দেখবি সেগুলো একবীজপত্রী, কোনো শাখা প্রশাখা নাই। দ্বিবীজপত্রী গাছ কেমন দেখো? দেখো এরকম শেপ। দ্বিবীজপত্রী গাছের শেপ অনেকটা এরকম, গাছে অনেক শাখা প্রশাখা থাকবে, ছড়িয়ে থাকবে গাছটা। এরকম শেপের গাছ হলো দ্বিবীজপত্রী। দ্বিতীয় পার্থক্য হচ্ছে এদের মূলের মধ্যে, এদের শেকড়ের মধ্যে। দ্বিবীজপত্রী গাছ যারা, তাদের শেকড়টা অনেকটা এরকম হয়, দেখো। মোটা একটা শেকড় থাকে, এরকম মোটা একটা শেকড় থাকে দ্বিবীজপত্রী গাছে। কিন্তু একবীজপত্রী গাছের দেখা যায় এরকম এক গুচ্ছ শেকড় থাকে এখানে। তাল গাছের, খেজুর গাছের দেখবে গোড়াতে চিকন চিকন অনেক শেকড় থাকে এরকম। তো এই জিনিসটা দেখে আসলে বুঝে যায়, গাছের শেপ দেখেই বুঝে যায় কে দ্বিবীজপত্রী আর কে একবীজপত্রী। দ্বিবীজপত্রী শেপ এরকম আর একবীজপত্রী শেপ এরকম। তাহলে আমি তোমাদের যদি একটু লিস্ট করে দিই কে দ্বিবীজপত্রী কে একবীজপত্রী, তোমরাই বলো। খেজুর গাছ, খেজুর গাছ কি হবে বলো? একবীজপত্রী। তাল গাছ একবীজপত্রী, কলার গাছ একবীজপত্রী। ঠিক আছে। আবার ছোট যে গাছগুলো যেমন ধান, ধান একবীজপত্রী, গম একবীজপত্রী। তোমরা এখন বলবে যে স্যার ধান গমের গাছটা দেখতে এরকম না, আসলে এরকম। তুমি খেয়াল করো যদি, দেখবে ধানের গোড়াতে এরকম একগুচ্ছ শেকড়, এবং ধানের গাছের কিন্তু শাখা নাই কোনো, একদম শীর্ষতে গিয়ে সৃষ্টি যা আছে ধরে থাকে। আচ্ছা বলো তো পেঁয়াজ কেমন? পেঁয়াজ গাছ, পেঁয়াজ গাছও হবে একবীজপত্রী, কারণ পেঁয়াজের গাছের শেপও অনেকটা এরকম। ঠিক আছে, এক্স্যাক্টলি এরকম হওয়া লাগবে না, তবে এর আশপাশ হলেই হবে। দ্বিবীজপত্রী গাছ কোনগুলা? তুমি এখানে অনেক গাছের নামই লিখতে পারো, যেমন আমের গাছের কথা বলা যেতে পারে, কাঁঠালের গাছের কথা বলা যেতে পারে। আম কাঁঠালের গাছ তোমরা প্রত্যেকে দেখেছো। আবার ছোট গাছের কথা যদি বলি তাহলে জবা ফুলের গাছ তোমরা দেখেছো, গোলাপের গাছ তোমরা দেখেছো, তারাও কিন্তু এরকম শাখাওয়ালা। যে ছোট মরিচ যেগুলো, কাঁচা মরিচের গাছ, মরিচের গাছের শেপ হচ্ছে এরকম। ঠিক আছে, এভাবে আমরা দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী মাথায় রাখবো। ওকে, এখানে ফিরে যাই আমরা। যে কোনো দ্বিবীজপত্রী গাছে আমরা জাইলেম ফাইবার পাবো। দেখো, দ্বিবীজপত্রী গাছে অবশ্যই জাইলেম ফাইবার থাকে। দ্বিবীজপত্রী গাছে এই গাছগুলোতে জাইলেম ফাইবার থাকে, এই জন্য দেখবে দ্বিবীজপত্রী গাছগুলো বেশি শক্ত। একবীজপত্রী গাছগুলো তুলনামূলক নরম, কিন্তু এই যে ধান গাছ, গম গাছ, পেঁয়াজ গাছ, কলা গাছ, এগুলো কিন্তু নরম। কেন বলো তো? কারণ তাদের জাইলেম ফাইবার থাকে না। আমি এটা লিখে দিই একটু তাহলে। মনে রাখতে হবে দ্বিবীজপত্রী, একবীজপত্রী যারা, তাদের হচ্ছে জাইলেম ফাইবার নাই। ফাইবার নাই, যেহেতু এটা জাইলেম ফাইবার নাই, এই জন্য এরা তুলনামূলক একটু নরম হয়। আর দ্বিবীজপত্রী গাছ যারা, তাদের জাইলেম ফাইবার আছে বেশিরভাগ ক্ষেত্রেই। এদের হলো জাইলেম ফাইবার আছে। জাইলেম ফাইবার থাকার কারণে দ্বিবীজপত্রী গাছগুলো দেখবে তুলনামূলক বেশি শক্ত হয়। ঠিক আছে, এই কথাটা তাহলে আমরা বুঝলাম, দ্বিবীজপত্রী গাছের মধ্যে এরা থাকে। আচ্ছা, কি কাজ করে জাইলেম ফাইবার? আসলে করেটা কি? কাজ খুবই সিম্পল। কি কাজ করে দেখো, এরা পানি এবং খনিজ লবণ পরিবহন করে। অ্যাকচুয়ালি পরিবহন না, বরং পরিবহনে সাহায্য করে, খাদ্য সঞ্চয় করে। হ্যাঁ, আসলে এই জাইলেম ফাইবারের ভেতরে অনেক খাবার সঞ্চয় থাকতে পারে। উদ্ভিদকে যান্ত্রিক শক্তি প্রদান করে, এটাই মেন কাজ। কিন্তু এই কাজটাই কিন্তু মেন, যান্ত্রিক শক্তি প্রদান, দৃঢ়তা প্রদান, এগুলাই কিন্তু জাইলেম ফাইবারের মেন। অ্যাকচুয়ালি জাইলেম ফাইবারই কিন্তু গাছের কাঠ গঠন করে। গাছের যে কাঠটা দেখি ওটা কিন্তু গাছের জাইলেম ফাইবার। বুঝছো? জাইলেম ফাইবারই কিন্তু কাঠ। তাহলে জাইলেম ফাইবার কিন্তু অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আমরা গাছের গা থেকে যা ফাইবার পাই সেটাই জাইলেম ফাইবার। বেশিরভাগ ক্ষেত্রেই জাইলেম ফাইবার। কাঠ হচ্ছে জাইলেম ফাইবার। জাইলেম ফাইবার না থাকলে আমরা কাঠ পেতাম না। মজার ব্যাপার না? আচ্ছা, জাইলেম ফাইবারের কাজগুলো যদি আমি একটু লিখি, এখানে যদি একটু লিখে দিই জাইলেম ফাইবারের কাজ কি।
জাইলেম ফাইবারের কাজ। জাইলেম ফাইবারের কাজ কি? কাজগুলো যদি আমি লিখে দেই, প্রথম যেটা আসবে সেটা হচ্ছে দৃঢ়তা প্রদান করা, গাছকে শক্ত করা, গাছকে যান্ত্রিক শক্তি প্রদান করা, গাছকে যান্ত্রিক শক্তি প্রদান করা। 3 নম্বর যে কাজের কথা বলা যেতে পারে সেটা হলো খাদ্য সঞ্চয়। আমরা পড়লাম একটু আগে, জাইলেমের মধ্যে, জাইলেম ফাইবারের মধ্যে খাদ্য সঞ্চয় থাকে। এবং এরপরে যেটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে পানি পরিবহন। অ্যাকচুয়ালি পানি পরিবহন করে না, বরং পানি পরিবহন করতে সাহায্য করে। পরিবহন। সবশেষে মনে রাখবে গাছের কাঠ গঠন। কাঠ গঠন। গাছের কাঠ মেইনলি জাইলেম ফাইবার দিয়ে গঠিত হয়। জাইলেম ফাইবারের যদি অর্থনৈতিক গুরুত্ব আসে, কেন অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো লিখে দিও কিন্তু। এই যে কাঠের যা যা গুরুত্ব আছে সবগুলা কিন্তু উত্তর হবে, মজার ব্যাপার না? এগুলো লিখে দিলেই হবে। এবার আমরা জাইলেমের গুরুত্ব নিয়ে আলোচনা করব। জাইলেমের গুরুত্বটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে গ ঘ প্রশ্ন আসে, বর্ণনামূলক প্রশ্ন আসে যে জাইলেমের গুরুত্ব বর্ণনা করো। কাজে আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। দেখো এখানে মূল পয়েন্টগুলো লেখা আছে, জাইলেমের গুরুত্বের মূল পয়েন্টগুলো লেখা আছে। পয়েন্টগুলো তোমাদেরকে আমি একটু বুঝাই দিই। প্রথমেই দেখো পানি পরিবহন। আমরা জানি জাইলেমের প্রধান কাজই হলো পানি পরিবহন করা, তাই না? জাইলেমের প্রধান কাজই হলো পানি পরিবহন করা। জাইলেমের মধ্যে যে ট্রাকিট থাকে, জাইলেমের মধ্যে যে ভেসেল থাকে, ট্রাকিড এবং ভেসেল নামের যে নল দুটো থাকে, এরাই কিন্তু জাইলেমের পানি পরিবহন করে। ট্রাকিড এবং ভেসেল পানি পরিবহন করে। জাইলেমের যে ট্রাকিড এবং ভেসেল থাকে তারাই কিন্তু পানি পরিবহন করে। ঠিক আছে, একটা ব্যাপার বুঝলাম আমরা, খনিজ লবণ পরিবহন। এই ব্যাপারটা কি এখান থেকে দেখায় তাহলে আরো ভালো বুঝবে। জাইলেম কোথায়, দেখো ধরা যাক একটা জাইলেম এভাবে পানি পরিবহন করছে, এদিক দিয়ে পানি পরিবহন করছে। পানির স্রোতের ভেতর দিয়ে বেশ কিছু খনিজ লবণও এইভাবে পরিবাহিত হয়। খনিজ লবণ মানে কি? মনে করো হচ্ছে ক্যালসিয়ামের আয়ন, তারপরে মনে করো হচ্ছে পটাশিয়ামের আয়ন। ক্যালসিয়াম পটাশিয়ামের মতো খনিজ লবণগুলো পানির স্রোতের ভেতর দিয়ে চলে যায়। পানি যেহেতু পরিবাহিত হচ্ছে, পানির সাথে সাথে খনিজ লবণগুলো এভাবে পরিবাহিত হয়ে যায়। এভাবে জাইলেম কি করে? খনিজ লবণও পরিশোষণ করতে সাহায্য করে। একটা উদ্ভিদকে খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে। তাহলে পানি পরিবহনের সাথে সাথে খনিজ লবণ পরিবাহিত হয়। পানি পরিবহনের সাথে সাথে খনিজ লবণ পরিবাহিত হয়। জাইলেমে পানির সাথে সাথে খনিজ লবণগুলোও পরিবাহিত হয়, এটা আমরা একটু মনে রাখবো। উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, একটা উদ্ভিদকে শক্ত করে কিন্তু জাইলেম। আমরা জানি জাইলেমের মধ্যে জাইলেম ফাইবার থাকে। জাইলেম ফাইবারের প্রধান কাজই হলো একটা উদ্ভিদকে শক্ত করা। তবে শুধু যে জাইলেম ফাইবারই উদ্ভিদকে দৃঢ় করে তা নয়, ট্রাকিড ভেসেল এরাও কিন্তু শক্ত, এরাও কিন্তু একটা উদ্ভিদের ওভারঅল দৃঢ়তা প্রদান করে। তাহলে সব কিছু লেখা যেতে পারে। প্রধান যেটা সেটা আগে লিখি, জাইলেম ফাইবার জাইলেম ফাইবারের প্রধান কাজই হলো উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। এছাড়াও ট্রাকিডের কিন্তু প্রাচীরটা বেশ মোটা হয়, এই মোটা প্রাচীর দিয়ে সেও কিন্তু উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে। ট্রাকিড, ভেসেল এরাও কিন্তু উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। এটা আমরা বুঝলাম আশা করি। উদ্ভিদের আর্দ্রতা বজায় রাখা। আর্দ্রতা মানে কি বলো? আর্দ্রতা মানে হলো ভেজা বা পানি পানি। কোনো জায়গায় যদি ভেজা ভেজা হয় তাহলে বুঝবো সেই জায়গাটা হলো আর্দ্র।
গাছের শরীরটাকে পানি পানি বা ভেজা রাখতে হবে, আর্দ্র রাখতে হবে। গাছের শরীরে সব জায়গায় পানি পরিবহন করা যেহেতু জাইলেমের কাজ, জাইলেম গাছের শরীরে সব জায়গায় পানি পরিবহন করে দেয়, এতে করে উদ্ভিদটা আর্দ্র থাকে। জাইলেম পানি পরিবহন করে, জাইলেম পাতাতে পানি পরিবহন করে, গাছের কাণ্ডতে পানি পরিবহন করে, এই জন্য সব জায়গায় আর্দ্র থাকে। এটা অন্য কালে দিয়ে একটু লিখি। জাইলেম কি করে? জাইলেম কি করছে? উদ্ভিদকে আর্দ্রতা প্রদান করছে। কিভাবে? জাইলেম পাতাতে, কাণ্ডে পানি পরিবহন করে। জাইলেম একটা উদ্ভিদের পাতাতে, কাণ্ডে পানি পরিবহন করে, এই জন্য উদ্ভিদের অঙ্গগুলো আর্দ্র থাকে। এতে অঙ্গগুলো আর্দ্র থাকে, এতে অঙ্গগুলো আর্দ্র থাকে। এতে অঙ্গগুলো আর্দ্র থাকে, এটা আমরা একটু মনে রাখবো। খাদ্য সঞ্চয়, জাইলেমের মধ্যে প্যারেনকাইমা আছে না, ওই প্যারেনকাইমাতে প্রচুর খাবার জমা থাকে। এছাড়াও জাইলেম ফাইবারও টুকটাক খাবার জমা রাখে, তবে ভেসেলের মধ্যে খাবার জমা থাকে না, ভেসেলের ভেতরটা পুরোটাই ফাঁকা, তো ট্রাকিডও টুকটাক খাবার জমা রাখে। তাহলে খাবার জমা রাখার কাজটা মেইনলি করে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমাই মেইনলি খাবার জমা রাখে। জাইলেম প্যারেনকাইমা তোমরা একটু আগে দেখেছো, ছবি যদি আবার দেখায় মনে করো, এই যে ভেসেলের ভেতরটা বেশি ফাঁকা, ভেসেলের মধ্যে খাবার জমা থাকে না। ট্রাকিডের মধ্যেও খাবার জমা থাকতে পারে, কারণ ট্রাকিডের ভেতরটাও কিন্তু পুরু। আর জাইলেম প্যারেনকাইমাও কিন্তু খাবার জমা রাখে, জাইলেম ফাইবারও কিন্তু টুকটাক খাবার জমা রাখে। তাহলে জাইলেমের কে কে খাবার জমা রাখছে? যদি লিখি, মেইনলি খাবার জমা রাখছে হলো জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা খাবার জমা রাখছে, এছাড়াও জাইলেম ফাইবারও খাবার জমা রাখে। জাইলেম ফাইবার খাবার জমা রাখে এবং আরেকজন খাবার জমা রাখে, কে সেটা? ট্রাকিড। ট্রাকিডও খাবার জমা রাখে। ট্রাকিড খাদ্য সঞ্চয় করে। ঠিক আছে, এরা খাবার জমা রাখছে। উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করা, উদ্ভিদের বৃদ্ধিতে জাইলেম বিভিন্নভাবে ভূমিকা রাখে। গাছের বড় হওয়ার পেছনে জাইলেমের ভূমিকা নানান রকম, কয়েকভাবে এটা ব্যাখ্যা করা যায়। একভাবে যদি এটা ব্যাখ্যা করি, জাইলেম যেহেতু পানি সাপ্লাই করছে, এই পানিটা গাছের বিভিন্ন বিক্রিয়াতে কাজে লাগছে, বিক্রিয়া থেকে অনেক শক্তি পাওয়া যাচ্ছে, যে শক্তি ব্যবহার করে গাছের কোষ বিভাজন হচ্ছে, এতে করে গাছের বৃদ্ধি হচ্ছে, এভাবে ব্যাখ্যা করা যায়। কিন্তু সবচেয়ে ভালো যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে, গাছ যখন পানি শোষণ করে, জাইলেমের মাধ্যমে পানিটা পরিবাহিত হয়, তখন প্রত্যেকটা কোষের মধ্যে পানিটা যায়, কোষগুলোর মধ্যে এক ধরনের প্রেসার তৈরি হয়, যার নাম হলো টার্গার প্রেসার। এর কারণে কোষ ফুলে ওঠে, এতে করে কোষ বিভাজন হয়ে যায়, আর কোষ বিভাজন হলে গাছের বৃদ্ধি হয়। কিভাবে ঘটনাটা ঘটে আমি যদি একটু ধারাবাহিকভাবে বুঝাই, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম। জাইলেম পানি পরিবহন করে, জাইলেম পানি পরিবহন করে, জাইলেম পানি পরিবহন করে। ঠিক আছে, জাইলেম পানি পরিবহন করে, এতে করে কি তৈরি হয়? এক ধরনের প্রেসার তৈরি হয়, যার নাম হলো টার্গার প্রেসার। পানিটা যে কোষের মধ্যে ঢোকে, সেই কোষের মধ্যে টার্গার প্রেসার তৈরি হয়। এই টার্গার প্রেসারের কারণে দ্রুত কোষ বিভাজন হয়, কোষ বিভাজন হয়। কোষ বিভাজন যদি কোনো জায়গায় হয়, তাহলে নিশ্চয়ই সেখানে বৃদ্ধি হবে। কনসেপ্টটা অনেকটা এরকম। এছাড়াও জাইলেম যেহেতু পানিটা এগুলো পরিবহন করছে, জাইলেমের মাধ্যমে বিভিন্ন জায়গায় পুষ্টি উৎপাদনের যে প্রসেসগুলো সেগুলো চলছে, এই জন্য কিন্তু বলা যায় যে জাইলেম বৃদ্ধির জন্য কাজ করছে, সেটা আলাদা ব্যাপার। শাখা এবং মূলের স্থিতিশীলতা নিশ্চিত করা, মানে গাছের শাখা এবং মূলটাকে স্থির রাখা, স্থিতিশীল রাখা, এটা জাইলেমের কাজ। আমরা জানি যে জাইলেমের মধ্যে ফাইবার থাকে এবং ট্রাকিড ভেসেল এরাও কিন্তু বেশ শক্ত, বিশেষ করে ট্রাকিড বেশ শক্ত।
এরা কিন্তু গাছটাকে শক্তিশালী রাখে বা গাছটাকে স্থিতিশীল রাখে, গাছটাকে ভেঙে পড়ে যেতে দেয় না, গাছটাকে শক্ত রাখে। তাহলে আমরা মনে রাখবো কারা কারা গাছকে স্থিতিশীল রাখতে কাজ করে, কারা কারা গাছকে স্থিতিশীল রাখতে কাজ করে। বিশেষ করে জাইলেম ফাইবার। জাইলেম ফাইবার কিন্তু খুব শক্ত, সে কিন্তু স্থিতিশীল রাখবে কোনো জিনিসকে। জাইলেম ফাইবার এবং আর কে, ট্রাকিড। জাইলেম ফাইবার এবং ট্রাকিড গাছকে স্থিতিশীল রাখে, উদ্ভিদকে স্থিতিশীল রাখে। উদ্ভিদকে স্থিতিশীল রাখে। ঠিক আছে, উদ্ভিদে যে কোনো অঙ্গকে শক্তিশালী শক্তপোক্ত রাখে হচ্ছে এই যে জাইলেম ফাইবার এবং ট্রাকিড। সালোক সংশ্লেষণের জন্য উপকরণ সরবরাহ। বলো সালোক সংশ্লেষণের জন্য কি লাগে? সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা অনেকটা এরকম না, যে কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে সেখান থেকে তৈরি হয় হচ্ছে খাদ্যবস্তু C6H12O6 এবং কি তৈরি হয়? অক্সিজেন। এই বিক্রিয়াটার নামই তো সালোক সংশ্লেষণ বিক্রিয়া, তাই না? তোমরা আমায় বলো তো এই বিক্রিয়ার জন্য অন্যতম কাঁচামালকে? এই বিক্রিয়ার জন্য অন্যতম কাঁচামাল হলো পানি। এই পানিকে কে পরিবহন করছে? জাইলেম পানি পরিবহন করে। লিখে ফেলি তাহলে, এখানকার অন্যতম উপকরণ হচ্ছে জাইলেম, সেই জাইলেম পানি পরিবহন করে। জাইলেম পানি পরিবহন করে। ঠিক আছে। প্রস্বেদনের সাহায্য। প্রস্বেদন ব্যাপারটা কি? প্রস্বেদনকে ইংরেজিতে বলা হয় ট্রান্সপিরেশন। প্রস্বেদন খুবই সিম্পল একটা প্রসেস। আমাদের গরম লাগলে আমরা ঘেমে যাই, তাই না? মানুষ গরম লাগলে আমাদের কি হয়? গা থেকে ঘাম বের হয়। কেন বের হয় জানো? আমাদের শরীর অনেক গরম, শরীর থেকে তাপটা বের করতে হবে। কিভাবে বের করা যেতে পারে? শরীরের যে পানিগুলো আছে সেই পানিকে তাপ দিয়ে দিই এবং হচ্ছে পানিটা শরীর থেকে বেরিয়ে আসে, এতে করে দেহের তাপ কমে যায়। আমরা ঘেমে গেলে কিন্তু আমাদের আরাম লাগে। এখন গাছের যদি গরম লাগে সে কী করবে? সেও ঘেমে যায়, কিন্তু তার ঘামটা আমরা দেখতে পাই না। তার মানে আমরা যখন আমাদের গরম লাগে তখন আমাদের গা থেকে যেমন ঘাম বের হয়, ঘামটা দেখা যায় কারণ ঘামটা তরল আকারে বের হয়। গাছের যখন গরম লাগে তখন গাছ তার শরীরের ভেতর থেকে পানি বের করে দেয় ঘামেই, কিন্তু ঘামটা তরল আকারে বের হয় না, বাষ্প আকারে বের হয়। গাছের এই ঘেমে যাওয়ার প্রক্রিয়াই হচ্ছে প্রস্বেদন। প্রস্বেদন যদিও ঘাম না সরাসরি, আরও কিছু গুরুত্ব রয়েছে, আমরা অন্য অধ্যায়ে গিয়ে প্রস্বেদন সম্পর্কে বিস্তারিত জানবো। আপাতত জাস্ট আমরা এটা মনে রাখবো, গাছের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। আমি যদি একটু ছবি এঁকে তোমাদেরকে দেখাই, ধরা যাক এটা একটা গাছ, এটা হচ্ছে গাছের বায়বীয় অংশ, এটা হচ্ছে গাছের বায়বীয় অংশ, এগুলো হলো গাছের শেকড়। গাছ কি করছে? তার শেকড় দিয়ে পানি শোষণ করে এই পানিটা পাতা দিয়ে বের করে দিচ্ছে। পানিটা বের হয়ে যাচ্ছে বাষ্পাকারে। বাষ্পাকারে পানি নির্গমন হচ্ছে। গাছের শরীরের কোনো অঙ্গ দিয়ে, যেমন পাতা দিয়ে অথবা গাছের ডাল দিয়ে, ডালের যে ফাটল আছে সেগুলা দিয়ে গাছের গরম লাগলে বা গাছের কোনো অসুবিধা হলে গাছ কী করে? পানি বের করে দেয় বাষ্পাকারে। এই বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে কিন্তু বলা হয় প্রস্বেদন। গাছ তার প্রয়োজনের অতিরিক্ত পানি এভাবে বাষ্পাকারে বের করে দেয়, প্রসেসের নামই হলো প্রস্বেদন। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন একটা গাছ যদি সারাদিনে 100 লিটার পানি শোষণ করে, তার প্রায় 99 লিটার পানি সে বাষ্পাকারে বের করে দেয়। মানে একটা গাছের বেশিরভাগ পানি যতটুকু সে শোষণ করে সবটাই সে বাষ্পাকারে বের করে দেয়। এই প্রসেসের নাম তো প্রস্বেদন। এখন গাছ যে এত পানি শোষণ করছে, পানিগুলো বের করে দিচ্ছে, পানির যাতায়াতের পথ কোনটা বলো? এই যে জাইলেম। গাছ যখন পানিটা শোষণ করছে, এই পানিটা কিন্তু জাইলেমের ভেতর দিয়ে যাচ্ছে, জাইলেমের ভেতর দিয়ে পানিটা পাতা দিয়ে বের হয়ে চলে যাবে। তাহলে জাইলেমের ভেতর দিয়ে পানি পরিবাহিত হয় এবং এই পানিটাই বাষ্পাকারে বের হয়ে যায়। এই প্রসেসের নামই তো প্রস্বেদন। জাইলেমের মাধ্যমে পানি পরিবাহিত হয়, জাইলেমের মাধ্যমে পানি পরিবাহিত হয় এবং প্রস্বেদন হয়, এবং প্রস্বেদন হয়।
জাইলেম যদি পানি সাপ্লাই না করতো তাহলে তো প্রশোধন হতো না, গাছ ঘামতে পারতো না, গাছের অস্বস্তি লাগতো, গাছের কষ্ট হতো, তাই না বলো? এগুলাই হচ্ছে তাহলে আমরা মনে রাখবো, এগুলাই কিন্তু তাহলে জাইলেমের গুরুত্ব। যদি পরীক্ষায় আসে জাইলেমের গুরুত্বগুলো লিখো, তাহলে তোমরা কিভাবে লিখবে? তোমরা এভাবে লিখবে যে জাইলেম একটা উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নিম্নে তার গুরুত্বগুলো আলোচনা করা হলো। এগুলো তোমাদের নিজেদের ভাষায় যেভাবে তোমার সুবিধা মনে হয় সেভাবে আনসার করে দিও। আমি যে কথাগুলো ব্যবহার করেছি এগুলোই তোমাকে লিখতে হবে তা নয়, নিজের ভাষায় লিখে দিও। এটাই হলো জাইলেমের গুরুত্ব। জাইলেমের পড়াটা শেষ করার আগে আমি তোমাদের একটা ছোট্ট প্র্যাকটিক্যাল দেখাই। দেখো, একটা গাছের প্রস্থচ্ছেদ এখানে দেখানো হয়েছে, অর্থাৎ একটা গাছকে এভাবে প্রস্থ বরাবর কেটে ওই একটা পিস এখানে দেখানো আছে। এখানে আমি তোমাদের জাইলেম এবং ফ্লেমটা দেখাবো। সবাই একটু লক্ষ্য করো, গাছের একদম সবচেয়ে বাইরের দিকের যে স্তরটা আমরা পাচ্ছি না, একদম বাইরের দিকের এই যে এই স্তরটা, এটা হলো গাছের বাকল। এটাকে বলা হয় বার্ক বা গাছের বাকল। হ্যাঁ, বাকলই লিখি। এটা হচ্ছে গাছের বাকল, ইংরেজিতে বললে বলা হয় বার্ক। ঠিক আছে, এটা হচ্ছে গাছের বাকল বা বার্ক, এটা আমরা বুঝলাম। এখন বাকল শেষ হলে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, বাকল শেষ হলে এই জায়গাতে এখানে আসলে কয়েকটা লেয়ার থাকে এই জায়গা বরাবর। দেখো, বাকল যেখানে শেষ হয়েছে সেখানে একটা গাঢ় একটা লেয়ার দেখা যাচ্ছে। এখানে কয়েকটা স্তর আছে, কিন্তু একটা স্তর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফ্লোয়েম। তার মানে বাকলের ঠিক নিচে এই জায়গাতে রয়েছে হলো আমাদের সেই ফ্লোয়েম। বাকলের ঠিক নিচে থাকে হলো ফ্লোয়েম। বুঝতে পারছো? ফ্লোয়েম সবাই চিনতে পারছো? এই হচ্ছে ফ্লোয়েম। বাকলের ঠিক নিচেই আছে হলো ফ্লোয়েম। মজার ব্যাপার না? বাকলটার ঠিক নিচে রয়েছে ফ্লোয়েম। এখন তুমি যদি গাছের বাকলকে বেশি চেষে ফেলো, অনেক সময় ছাগল গাছের বাকল খেয়ে ফেলে, তাহলে কিন্তু ফ্লোয়েমগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে গাছের কিন্তু খাদ্য পরিবহন হবে না, গাছ কিন্তু সেক্ষেত্রে মারা যাবে। গাছের বাকল কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্জুন গাছের কথা তোমরা হয়তো শুনেছ। অর্জুন গাছের ছাল কিন্তু মানুষজন খায় পেটের যে অসুখ আছে সেটা ভালো করার জন্য। তুমি যদি অর্জুন গাছের ছালও বেশি তুলে ফেলো, গাছের ছাল তুলে ফেললে মানে বাকল উঠে গেল, বাকলের ঠিক নিচে যেহেতু আছে ফ্লোয়েম, বাকল তুলতে গিয়ে কিন্তু ফ্লোয়েমে নষ্ট হয়ে যেতে পারে। ফ্লোয়েম নষ্ট হয়ে গেলে গাছ মারা যাবে। শুধু বাকল উঠলে গাছ মরছে না, ফ্লোয়েম নষ্ট হলে কিন্তু গাছ মারা যাবে। এখন সবচেয়ে ভেতরে কি আছে বলো? ভেতরে এই যে কাঠগুলো আছে না, সব কাঠ হচ্ছে জাইলেম। বুঝছো? এই যে যত কাঠ আমরা দেখতে পাচ্ছি সব কাঠ কিন্তু জাইলেম। এখন কাঠ আবার দুই রকম। ছবিতে ভালো বোঝা যাচ্ছে কিনা, ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে কিনা তোমরা দেখো, বাইরের এই কাঠগুলো একটু হালকা কালারের, এই যে এই লেয়ারটা, এগুলো একটু হালকা কালারের, তাই না? একটু হালকা হালকা কালারের যে কাঠ আমরা দেখতে পাচ্ছি, সবাই মনোযোগ দাও, হালকা কালারের যে কাঠ আমরা দেখতে পাচ্ছি, এই যে হালকা কালারের কাঠ, এই কাঠটাকে বলা হয় স্যাপ উড। বাংলা কি আমি জানি না, এটা ইংরেজি আমরা সবসময় বলি, এটাকে বলে স্যাপ উড। এটাকে বলা হয় স্যাপ উড। এই স্যাপ শব্দের মানে হলো রস, উড মানে হলো কাঠ। তার মানে কাঠের এই লেয়ারটাতে রস থাকে। এই লেয়ারটা অত শক্ত হয় না, এই লেয়ারে রস থাকে। এই রসগুলো কি জানো? এই রসগুলোই হলো পানি। মানে এই লেয়ারটা দিয়ে, এই জায়গাগুলো দিয়ে কিন্তু পানি পরিবাহিত হয়। আমি আমি তোমাদের আগেই বলেছি যে কাঠ মানেই হলো জাইলেম, কিন্তু সব কাঠ দিয়ে কিন্তু পানি পরিবাহিত হয় না। এই জায়গাগুলোতে একটু গাঢ় কালারের কাঠ, যেই জায়গাতে না, এই যে গাঢ় কালারের কাঠ, এই গাঢ় কালারের কাঠওয়ালা জায়গাটাকে বলা হয় হার্ড উড। হার্ড না, হার্ট। ওই যে মানুষের হার্ট আছে না, হার্ট উড। ঠিক আছে, হার্ট উড। হার্ট মানে হলো কেন্দ্র বা ভেতর, ওই যে আমাদের হার্ট, ওই হার্ট বোঝাচ্ছে এখানে আসলে। ভেতরের গাঢ় কালারের কাঠ, এই গাঢ় কালারের কাঠকে বলা হচ্ছে হার্ট উড। আর বাইরে একটু হালকা কালারের কাঠ যেটা, সেটাকে বলা হয় স্যাপ উড। পানি পরিবাহিত হয় কোন জায়গা দিয়ে তাহলে বলো? স্যাপ উড দিয়ে কিন্তু পানি পরিবাহিত হয়। দুই জায়গায় কিন্তু জাইলেম আছে, মনে রেখো। হার্ট উডেও জাইলেম আছে, স্যাপ উডেও জাইলেম আছে। হার্ট উডেও জাইলেম আছে, এখানেও জাইলেম আছে, এখানেও জাইলেম আছে, এখানে জাইলেম আছে। এই জাইলেমের মধ্যে লিগনিন কম, লিগনিন কম। এই জাইলেমের মধ্যে লিগনিন কম। বুঝছো? লিগনিন বা কঠিন পদার্থ একটু কম, এই জন্য এই জাইলেমের ভেতর দিয়ে সুন্দর পানি পরিবাহিত হতে পারে। কিন্তু হার্ড উড এই জায়গাতে, এটাও তো জাইলেম,
কিন্তু এখানে লিগনিন বেশি, শুধু লিগনিন না, নানান কেমিক্যাল বেশি, অনেক কেমিক্যাল বেশি বেশি থাকার কারণে এই জায়গাটা একটু ঘন দেখায়। আর তোমরা যখন কাঠ কাটা দেখেছ তোমরা জানো যে ভেতরের এই জায়গার কাঠটা কিন্তু বেশি শক্ত, সহজে এই কাঠ নষ্টও হয় না, বেশি দিন টেকে, কারণ ওখানে কঠিন পদার্থ বেশি আছে। আবার এখানে রস নাই, এই জায়গাগুলোতে রস থাকে না, এই জন্য সহজে অসুখ দ্বারা আক্রান্তও হয় না, কাঠ নষ্টও হয় না। ভেতরের কাঠটাই কিন্তু তাহলে বেশি ভালো। পানি পরিবাহিত হয় কোন জায়গা দিয়ে বলো তো? স্যাপ উডের ভেতর দিয়ে। এই বাইরের এই লেয়ারগুলো দিয়ে তাহলে পানি পরিবাহিত হয়, এই জায়গা দিয়ে হচ্ছে পানি পরিবহন হয়, পানি পরিবহন হয়, পানি পরিবহন। এই জায়গা দিয়ে হলো পানি পরিবহন হয়। কিন্তু কিন্তু এই হার্টউড যেখানে, সেখান দিয়ে পানি পরিবাহিত হয় না। পানি পরিবহন, পরিবহন কি লিখলাম? পানি পরিবহন হয় না। ঠিক আছে, মোটামুটি জাইলেম এবং ফ্লোয়েমের আইডিয়াটা তোমরা ভালো করে পেয়েছো। গাছের বাকলে ঠিক নিচে রয়েছে জাইলেম, সরি ফ্লোয়েম, গাছের বাকলে ঠিক নিচে রয়েছে ফ্লোয়েম। ফ্লোয়েম মানে হলো বাকল, গাছের বাকলে ঠিক নিচে থাকে তো ফ্লোয়েম, ওই জন্য নাম। আর হলো তোমার ভেতরে এই যে কাঠওয়ালা জায়গাটা যেটা, সেটাই হচ্ছে জাইলেম, এখানে জাইলেম আছে। স্যাপ উডে জাইলেম আছে, সেখানে লিগনিন কম, এই জন্য এই জায়গা দিয়ে পানি পরিবাহিত হয়। কিন্তু হার্ট উড, সেখানে জাইলেম আছে, লিগনিন বেশি, এই জায়গাগুলোতে লিগনিন বেশি, এই জন্য এই জায়গা দিয়ে সহজে পানি পরিবাহিত হয় না। ঠিক আছে, তাহলে গাছের পানি কোন জায়গাগুলো দিয়ে পরিবাহিত হয় বলো? গাছের বাইরের দিক দিয়েই, বাকলের ঠিক নিচ দিয়ে খাদ্য পরিবাহিত হয় ফ্লোয়েমের মাধ্যমে, আর এই জায়গাগুলো দিয়ে সাদা রঙের জাইলেম, এখান দিয়ে কিন্তু পানি পরিবাহিত হয়। এখন আরেকটা জিনিস তোমাদেরকে শেখাই, সেটা খুব মজার। সেটা হচ্ছে, আমরা এটা তোমাদের সিলেবাসে না, এমনি শিখে রাখো, খুব মজা লাগবে শুনতে। সেটা হচ্ছে, আমরা এরকম একটা গাছের গুড়ি দেখে বা গাছের প্রস্থচ্ছেদ দেখে এই গাছের বয়স কত সেটা গুনতে পারি। আমি তোমাদেরকে গুনে দিতে পারবো এই গাছের বয়স কত। আমি একটু গুনি, দাঁড়াও, আমি একটু গুনি, সবাই একটু মনোযোগ দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36, মোটামুটি 37 38। এই গাছের বয়স মোটামুটি 38 থেকে 40 বছর। দু একটা দাগ হয়তো আমি ভুলও করতে পারি। 38 থেকে 40 বছর এই গাছটার বয়স। আমি কিভাবে গুনতে পারলাম জানো? শুধু এটাই গোনা যায় তা নয়, আরও অনেক মজার ব্যাপার আছে। তোমরা একটু উচ্চতর ক্লাসের হলে তোমাদের শেখাতাম, এত কিছু হয়তো তোমাদের মাথায় ঢুকবে না। তারপর কিছু ব্যাপার একটু বলি। এই জিনিসগুলোকে বলা হয় অ্যানুয়াল রিং। এই যে দাগগুলো আমরা দেখছি না, এই দাগগুলোকে বলা হয় অ্যানুয়াল রিং। যতগুলো অ্যানুয়াল রিং থাকবে সেই গাছের কিন্তু তত বেশি বয়স। এটা কেন হয়, কিভাবে হয়, একটু ডিটেলস তোমাদেরকে বোঝাই। এখানে দেখো, হালকা কালারের কাঠ আছে, আবার ঘন কালারের কাঠও আছে। হার্টউড হোক আর স্যাপউড হোক, সব জায়গাতে হালকা কালারের কাঠও আছে, ঘন কালারের কাঠও আছে। এই যে দেখো, এটা হলো হালকা কালারের কাঠ, এটা কিন্তু একটা বলয় গঠন করেছে। আবার এটা হলো ঘন কালারের কাঠ, সেও কিন্তু আবার বলয় গঠন করেছে। বুঝছো? তোমরা মনে রাখবে যে হালকা কালারের যে কাঠ, এই কাঠটাকে বলা হচ্ছে স্প্রিং উড। স্প্রিং উড, এই স্প্রিং শব্দের অর্থ তোমরা জানো। স্প্রিং মানে হলো বসন্ত, উড মানে কাঠ। আসলে বসন্ত কালারে এই হালকা কালারের কাঠটা জন্ম নেয়। বসন্তকালে হালকা কালারের কাঠটা জন্ম নেয়। বসন্তকালে পরিবেশ খুব ভালো থাকে, তো বৃষ্টি পর্যাপ্ত হয়, গাছের গ্রোথ তখন ভালো হয়, দ্রুত একটা হচ্ছে কাঠ জন্ম নেয়, হালকা কালারের কাঠটা জন্ম নেয়। এখন যখন হচ্ছে গ্রীষ্মকাল হয়, প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে না, তখন এই ঘন কালারের, এই যে একটু হচ্ছে ডার্ক কালারের যে কাঠ, এটার উৎপত্তি হয়। গ্রীষ্মকালে যখন গরম বেশি, তখন এই ঘন একটু ডার্ক কালারের কাঠটা তৈরি হয়, এটাকে বলা হয় তাহলে সামার উড। কনসেপ্টটা বোঝো। দেখো, হালকা কালারের কাঠ কখন তৈরি হয়? গাছ যখন আরামে থাকে, তখন ভালো বৃষ্টি হচ্ছে, পরিবেশ খুব অনুকূল, তখন খুব দ্রুত হালকা কালারের কাঠ তৈরি হয়। হালকা কালারের কাঠ কিন্তু একটু বেশি তৈরি হয়, বুঝছো?
হালকা অংশ কিন্তু বেশি আর ঘন কালারটা কিন্তু একটু কম। এখানে যদিও ঘন হালকা সমান সমান দেখাচ্ছে, তবে যে পাশে এসে দেখা যায় হালকা বেশি ঘন কিন্তু কম। তার মানে বুঝতেই পারছো, গাছ যখন অনুকূল পরিবেশে থাকে বসন্তকালে বা স্প্রিংয়ে, তখন গাছের এই হালকা কালারের কাঠটা তৈরি হয়, বুঝছো? কিন্তু গাছ যখন প্রতিকূল আবহাওয়ায় চলে যায়, যেমন হচ্ছে গ্রীষ্মকাল, আমাদের গ্রীষ্মকালেও বৃষ্টি হয় পর্যাপ্ত, বাংলাদেশের কথা বাদ দাও, তুমি যদি বিদেশের কথা ভাবো, বিদেশে গ্রীষ্মকালে খুব একটা বৃষ্টি হয় না, বসন্তকালে ওদের বেশি বৃষ্টি হয়, শীতকালে বৃষ্টি হয়, গ্রীষ্মকালে বরং বৃষ্টি হয় না। প্রচণ্ড গরম যখন, গাছের জন্য আবহাওয়া যখন প্রতিকূল, তখন গাছ কিন্তু খুব বেশি কাঠ তৈরি করতে পারে না, বরং গাছের শরীরের মধ্যে গ্রোথ খুব কম হয়। এর জন্য পাতলা গাঢ় কালারের একটা লেয়ার তৈরি হয়, যে দেখো পাতলা গাঢ় কালারের লেয়ারগুলো তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে সামার উড। এখন তোমরা ভাবছো যে স্যার তাহলে উইন্টার বা শীতে তখন কোন কালারের কাঠ তৈরি হয়? তখন কোনো কাঠই তৈরি হয় না। আসলে শীতে, বাংলাদেশের শীতকালে অত অবস্থা খারাপ না, কিন্তু বিদেশের শীত তো প্রচণ্ড ঠান্ডা, ওই সময় গাছের গ্রোথ একদম বন্ধ হয়ে যায়। তাহলে গাছের কাঠ দুই সময় তৈরি হয় বছরে। হালকা কালারের কাঠটা তৈরি হয় স্প্রিংয়ে, গাঢ় কালারের কাঠটা তৈরি হয় সামারে। তাহলে একটা হালকা কালারের কাঠ আর একটা গাঢ় কালারের কাঠ, এই দুটো কাঠকে একত্রে কিন্তু আমরা এক বছরের কাঠ বলতে পারি, তাই না? একটা হালকা কালারের দাগ বা বলয় আর একটা গাঢ় কালারের বলয় মিলেই হচ্ছে অ্যানুয়াল রিং। ধরা যাক কোনো বছর 2001 সালে এই হালকা কালারের কাঠটা তৈরি হয়েছে আর এই ঘন কালারের কাঠটা তৈরি হয়েছে, এই দুটো কাঠ তৈরি হয়েছে, তাহলে এই দুটাকে আমরা একসাথে বলবো হচ্ছে অ্যানুয়াল রিং। এগুলাকে বলবো আমরা অ্যানুয়াল রিং, অ্যানুয়াল রিং বলবো আমরা, তাই না? বাংলায় কি বললে, বাংলায় বললে কি বলা যেতে পারে? বর্ষরেখা। আমি জানি না এটা আছে কিনা বই, বর্ষরেখা বলা হয় কিনা সেটাও জানি না, তারপর আমি ধরে নিলাম যে এভাবে হতে পারে। অ্যানুয়াল মানে হলো বর্ষরেখা। গাছের বর্ষরেখা দেখে গাছের বয়স বোঝা যায়। যতগুলো আমরা হালকা কালারের দাগ এবং গাঢ় কালারের দাগ পাবো, তার বয়স তত। ধরো যে হচ্ছে হালকা কালারের দাগ আছে তোমার 35টা, তাহলে 35 বছর বয়স। গাঢ় কালারের দাগ আছে 35টা, তার মানে 70 বছর বয়স, তা কিন্তু না। একটা হালকা কালারের দাগ আর একটা গাঢ় কালারের দাগ, এই দুইটা মিলে হচ্ছে কিন্তু অ্যানুয়াল রিং। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। শুধু তাই নয়, বিগত বছরগুলোতে আবহাওয়া কেমন ছিল সেটাও বোঝা যায় কিন্তু এই অ্যানুয়াল রিং দেখে। যদি তুমি কখনো দেখো যে হচ্ছে গাঢ় কালারের দাগটা বেশ চওড়া, তার মানে বুঝবে গ্রীষ্মকালেও তার খুব একটা কষ্ট হয়নি সে গাছের, গ্রীষ্মকালেও সে পর্যাপ্ত পানি পেয়েছে, তার মানে বুঝবে ওই বছর গ্রীষ্মকালেও আবহাওয়া ভালো ছিল, খুব একটা গরমও ছিল না, বৃষ্টি হয়েছে। আবার যদি দেখো যে একটা হালকা কালার মানে হচ্ছে স্প্রিং উড, সেটা বরং ছোট, তার মানে বুঝবে বসন্তকালেও তার আবহাওয়া ভালো ছিল না, মানে গাছটা বেশি ওই বছর গ্রোথ করতে পারেনি। তার মানে বিগত বছরগুলোতে আবহাওয়া কেমন ছিল সেটার আইডিয়াও কিন্তু আমরা একটা গাছের মধ্যে পেয়ে যাই। দারুণ ব্যাপার না বলো? তো যাই হোক, তোমরা মনে রাখবে, স্যাপউড হোক, হার্টউড হোক, স্প্রিং উড হোক আর সামার উড হোক, যে কোনো ধরনের উডের ভেতরেই থাকে হলো জাইলেম, আর বাকলের ঠিক নিচে থাকে হলো ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েম কি করে? খাদ্য পানি পরিবহন করে, এরাই কিন্তু ভাস্কুলার টিস্যু।